অনেক নির্ঘুম রাতের পর অনেক হ্যালো 1 2 3 অনেক আচ্ছা এবার ঠিক আছে, এবার আসছে finally। আচ্ছা সরি, যাই হোক, ফর অল দি ট্রাবলস। তো অনেকবার হচ্ছে যে আমরা চেষ্টা করছিলাম, বারবার হচ্ছে যে সাউন্ডে প্রবলেম হচ্ছিল, যা এখন একটু লেটও হলো স্টার্ট হতে। সরি ফর দ্যাট, বাট আমরা আপাতত ফাইনালি সব কিছু সলভ করতে পেরেছি। সো আমরা আসলে স্টার্ট করি। ওকে, আমরা তাহলে শুরু করি এখানে। সো আমরা আজকে হচ্ছে যে মূলত একটা ফ্রি ক্লাসে জয়েন করেছি সবাই। এই ফ্রি ক্লাসটা মূলত হচ্ছে যে আমাদের কলেজ অ্যাডমিশনের হচ্ছে যে ফার্স্ট ক্লাস, এবং কলেজ অ্যাডমিশন আমাদের ফার্স্ট ফ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমাদের এই ফ্রি ক্লাসে বা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসে আমরা কি কি পড়বো সেটা হচ্ছে অলরেডি টপিক দেওয়া আছে, আপনারা দেখতে পেয়েছেন, চ্যাপ্টার 1 2 3। তো আমার ক্লাসটা আমি কিভাবে নিব আগে সেটা আমি ডিফাইন করে নিই, এবং তার সাথে সাথে হচ্ছে যে আমরা কি কি আপনাকে সার্ভিস প্রোভাইড করবো সেটার সময় একটা আইডিয়া দিয়ে নিই। প্রথমত আমাদের কলেজ অ্যাডমিশনের এবার হচ্ছে যে প্রায় অনেকগুলো কোর্সেস আছে। একটা আছে আমাদের গাইডলাইন কোর্স। এই কোর্সটা তাদের জন্য যারা এখনো পর্যন্ত কোনো মনে করেন যে আপনারা ইনাফ কনফিডেন্ট, আপনাদের জাস্ট একটা গাইডলাইন দরকার কি পড়তে হবে কি পড়তে হবে না, তাদের জন্য হচ্ছে মূলত এই কোর্সটা। আর আরেকটা আছে আমাদের এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে আমাদের 24টা ডেইলি এক্সাম, 5টা উইকলি এক্সাম, এবং হচ্ছে যে 6টা উইকলি এক্সাম, এবং 5টা হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট দেওয়া আছে। আর আমাদের আরেকটা হচ্ছে যে আমাদের যেটা লাইভ কোর্স, যে লাইভ কোর্সটা বই সহ মূল্য হচ্ছে 2599, বই ছাড়া নিলে 2100। সো আপনারা বই সহ বই ছাড়া যেটা নিতে পারেন। আমাদের বইটা অলরেডি হচ্ছে যে আপনারা জানেন প্রায় 700-র উপর অর্ডার আছে। সো আমাদের বেশি একটা বাকিও নাই বই। জুনের 2 তারিখের মধ্যে অর্ডার দিলে ঈদের আগে পাবেন, এলস ঈদের আগে কিন্তু আর পাবেন না, এবং ঈদের পরে আপনাদের পেতে পেতে অনেক সময়ও লেগে যাবে। সো আশা করি হচ্ছে যে আপনারা এই ক্লাসটা আজকে অনেক এনজয় করবেন, ক্লাসটা করেন, এবং আমি আপনাদেরকে একদম কোয়েশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে যা যা দরকার সেগুলো সবই আজকে পড়াই দিব। সো আসেন একটা একটা করে আমরা স্টার্ট করি। প্রথমত আমাদের প্রথম চ্যাপ্টারটা স্টার্ট করব ভৌত রাশি ও পরিমাপ। বাই দ্য ওয়ে আমাদের ক্লাসটা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইজনের জন্যই। আমি জানি না অনলাইনে আর কেউ ইংলিশ ভার্সনের জন্য পড়াচ্ছে কিনা, বাট আমি আপনাদের দুটোর জন্যই পড়াচ্ছি। আমাদের এক্সাম ব্যাচগুলো ইংলিশ ভার্সনের জন্য আমি কোয়েশ্চেন করে রেখেছি। সো আশা করি আপনাদের অনেক হেল্প হবে। যারা আপনারা অলরেডি কোর্সে এনরোলড আছেন তাদের জন্য এক্সামটা আজকে শুরু হবে রাত 9টায়। আমি অলরেডি হচ্ছে শিডিউল করে রেখেছি। রাত 9টার সময় আপনাদের গুগল ক্লাসরুমে এক্সামের কোয়েশ্চেন চলে যাবে। আপনারা এক্সাম দিয়ে সাথে সাথে হচ্ছে যে তারপর আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। সো 9টা থেকে 9:30টার মধ্যে যদি আপনারা এক্সাম না দেন, আপনি কিন্তু আর এক্সাম দিতে পারবেন না। 9:30টার সময় অটোমেটিক্যালি ফর্মের লিঙ্ক অফ হয়ে যাবে। সো আপনাকে আধা ঘন্টার মধ্যে এক্সাম দিতে হবে। ভৌত রাশি ও পরিমাপ, বা হচ্ছে যে আমরা জানি আমাদের হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্টের ফার্স্ট টপিক আমরা আসেন মাত্রা সমীকরণ, যেটাকে আমরা বলি হচ্ছে যে ডিমেনশন ইকুয়েশন, ডাইমেনশনাল ইকুয়েশন। ডাইমেনশনাল ইকুয়েশনের মধ্যে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে সমমাত্রিক নীতি, বা ইকুয়ালাইজেশন অফ হচ্ছে যে আমাদের ডিমেনশন। এটা মানে হচ্ছে একটা সমীকরণ বা যে কোনো একটা ইকুয়েশন আদৌ সত্য কিনা, ইজ ইট ট্রু অর নট, এটা ডিপেন্ড করে হচ্ছে যে ইকুয়েশনের যে টার্ম বা পদগুলো আছে সেগুলো আদৌ
তাদের মাত্রাগুলো সমান নাকি না তার উপরে। হাউএভার মাত্রা সমীকরণের একটা বড় সমস্যা হচ্ছে আমরা এটা দিয়ে সহগগুলো আদৌ ঠিক আছে কিনা সেটা কখনোই আমরা বের করতে পারি না, এটা আমাদের পক্ষে বের করা সম্ভব না, বা কোএফিসিয়েন্টগুলো ঠিক কিনা সেটা বের করা সম্ভব না। বাট আমরা অ্যাটলিস্ট এটা বের করতে পারবো যে আদৌ হচ্ছে যে আমাদের ইকুয়েশনটার বাকি যে পার্টগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, যেটা বলে সমমাত্রিক নীতি। ইংলিশ ভার্সনে লিখবো all the terms of a correct equation has same dimension. এটাকে আমরা কি বলছি? ইকুয়ালিটি অফ ডিমেনশন প্রিন্সিপাল। তো আমাদের এটা রিলেটেড ম্যাথ আসে। কিভাবে ম্যাথ আসে চলেন আপনাকে আমি দুটো ম্যাথ দেখাবো আজকে, এবং এই দুটো ম্যাথ দেখানোর একটাই রিজন, বিকজ অলরেডি এখান থেকে একবার নরডেম হলিক্রস একটা প্রশ্ন এসে বসেছিল। তো আমরা একটু দেখবো, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি আরেকটা জিনিস আপনাদেরকে রেকমেন্ড করব, কমেন্টে যেটা জেনারেলি হয় ফ্রি ক্লাসগুলোতে মানুষজন কমেন্টে অযথা হচ্ছে যে অনেক বেশি কমেন্ট করে, এটা না করে যখন যেটা ইম্পর্টেন্ট টপিক সেটার এগেনস্টেই কমেন্ট করেন। অযথা বেশি কমেন্ট করে কোনো লাভ নাই, মানে ফাইজলাইন করেও লাভ নাই। শিখতে আসছেন শিখেন, আমি চাই আপনারা সলিড হচ্ছে যে এখানে কিছু পড়াশোনা শিখে যান। তো আমরা যদি এখানে আপনাদের সমমাত্রিক নীতি রিলেটেড ম্যাথ করি, আমাদের প্রথম যে ম্যাথটা আমাদের আসবে সেটা হচ্ছে এরকম। আমাকে প্রমাণ করতে বলা হইল s is equal to ut plus half a t square, এই সমীকরণের সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো। আমরা বলতে পারি হচ্ছে যে find whether the equation is correct. তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের টার্মগুলো আগে নিই। লেফট হ্যান্ড সাইড টার্মস একটাই আছে s, এটার মাত্রা আমরা জানি হচ্ছে l। রাইট হ্যান্ড সাইডের টার্মসগুলোতে আসো বা পদগুলোতে আসো, আমাদের আছে হচ্ছে ut মানে হচ্ছে আমাদের এখানে আমরা জানি এই জায়গায় যদি আমরা মাত্রা হিসাব করি ut এর, তাহলে আসবে আমাদের u এর মাত্রা l t ইনভার্স 1, t এর মাত্রা হচ্ছে t, কাটাকাটি করে জাস্ট l। আরেকটা টার্ম আছে আমাদের হাফ এ টি স্কোয়ার, আমরা হাফ নিতে পারবো না, আমরা এ টি স্কোয়ার নিয়ে কাজ করব। এর জন্য মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, টি এর জন্য মাত্রা হচ্ছে টি স্কোয়ার, তাহলে দেখো আমাদের আসবে এল। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইডের যে টার্মটা আছে, দেখো রাইট হ্যান্ড সাইডের যে টার্মগুলো আছে অর্থাৎ প্রতিটা টার্মের মাত্রা সমান, তাহলে এটা একটা কারেক্ট ইকুয়েশন। এটা কি কারেক্ট ইকুয়েশন? আশা করি কারো সমস্যা নাই, সবাই বুঝতে পেরেছেন এটুকু? ক্লিয়ার? আমরা আগাইতে পারি? ওকে ডান, আমরা আগাই। না গতকাল এক্সাম হবে কেন? এক্সাম নেক্সট দিনই হবে ভাইয়া, এক্সাম আজকে রাতে হবে। আজকে ফার্স্ট ক্লাস, প্রতিদিন যেই ক্লাস হবে সেই দিন ওই দিনই হচ্ছে রাত 9টায় ওইটার এক্সাম হবে। প্রতিদিন যে ক্লাস হবে ওই দিন রাত 9টায় ওইটার এক্সাম হবে। আর আপনাদের একটা গ্রুপ চ্যাট আমি আজকে খুলে দিব, সো আপনাদের জন্য কমিউনিকেট করতে ইজিয়ার হবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, আমাদের আজকে মানে গতকাল পর্যন্ত আমরা সব হচ্ছে যে আসলে করলাম, এনরোল করাইলাম স্টুডেন্টদেরকে, সেই জন্য আমরা গ্রুপ চ্যাটের ঝামেলাটাই যাই নাই। আজকে আমরা ক্লাস শেষে আপনাদের সবার একটা গ্রুপ চ্যাট খুলে দিব। গ্রুপ চ্যাট খুলে দিলে তখন আপনাদের কনফিউশনগুলো আমি ইজিলি হচ্ছে যে সলভ করতে পারবো। আমাদের কলেজ অ্যাডমিশন লাইভ কোর্সে অলরেডি লাস্ট এনরোলমেন্ট আমি দেখেছি 105 জন হয়েছে। সো দ্যাটস এ ভেরি গুড নাম্বার। আশা রাখছি আমরা ইনশাল্লাহ হচ্ছে যে এটা 200 ক্রস করবে বা 300 ক্রস করতে পারে, ডিপেন্ডিং আপন এভরিথিং। দেখা যাক, আমরা চেষ্টা করছি। ওকে, আমরা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। দেখি নাম্বার 2 কোশ্চেন হচ্ছে এরকম, a ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n এবং a b c এর মাত্রা, a b c এর মাত্রা যদি আমরা দেখি, a এর মাত্রা দেওয়া আছে lt, b এর মাত্রা দেওয়া আছে l স্কয়ার t ইনভার্স 1, c
সি এর মাত্রা আমাকে দেওয়া আছে LT স্কয়ার। কালকে তোমাদের মারিয়াম আপু ক্লাস নিবে। মারিয়াম লিটারালি তোমাদের ক্লাস নেওয়ার জন্য হচ্ছে একদিন আগে থেকে আসছে ক্যাম্পাস থেকে। ও হচ্ছে সিলেট ইমেজি ওসমানীতে পড়ে, তো আজকে ও ল্যান্ড করবে। ল্যান্ড করার পরে ও অলরেডি সব আমাকে স্লাইড টাইডও দিয়ে রেখেছে। আশা করি কালকে ক্লাসে তোমরা বেশি এনজয় করবা। তো আমাদের এটা দেওয়া আছে, দেওয়ার পরে এখন জিজ্ঞেস করা হয়েছে এন আর এম এর ভ্যালু কত। দেখেন খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমাকে দেওয়া আছে হচ্ছে যে এই জায়গায় এ বি সি। এখন প্রশ্ন আমাকে বলা হয়েছে যে ভাইয়া এ এর মাত্রা দেওয়া আছে, বি এর মাত্রা বা ডিমেনশন দেওয়া আছে, সি এর মাত্রা বা ডিমেনশন দেওয়া আছে, এন আর এম কত। তো আমরা একটু আগে সমমাত্রিক নীতি বা ইকুয়ালিটি অফ ডিমেনশন প্রিন্সিপাল থেকে জানলাম যে যে কোনো একটা সমীকরণ যদি সমান হয় বা ইকুয়েশন যদি আমাদের ইকুয়াল হয়, তাহলে দুই সাইডের, হ্যাঁ কি বলেছি, দুই সাইডের যে আমাদের মাত্রা আছে বা দুই সাইডের যে আমাদের প্রতিটা পদের যে ডিমেনশন আছে তারা ইকুয়াল হবে। তাহলে একটা কাজ করি, আমরা দুই সাইডের আগে হচ্ছে যে মাত্রা সমীকরণগুলো বের করি। তো আমরা এখানে বলতে পারি লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এর মাত্রা হচ্ছে আমাদের এলটি, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমাদের বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 1 টু দি পাওয়ার এম এন, আর হচ্ছে এখানে এল টি স্কোয়ার টু দি পাওয়ার এম। তাহলে সুন্দর মতো ভাঙাও, 2n প্লাস হচ্ছে এম, এখানে মাইনাস এন প্লাস হচ্ছে টুয়াইস এম। তাহলে যদি সেটা হয়ে থাকে আমাদের এখানে, অতএব যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, মানে সমমাত্রিক নীতি অনুযায়ী, সমমাত্রিক নীতি বা ইকুয়ালিটি অফ ডিমেনশন, এই প্রিন্সিপাল অনুযায়ী আমরা বলতে পারি দুটো সমান হবে। তাহলে এল টি ইজ ইকুয়াল টু, আমাদের এখানে আসবে এল টু দি পাওয়ার এন প্লাস এম টি টু দি পাওয়ার মাইনাস এম, সরি টুয়াইস এম মাইনাস এন। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? এখন খুবই সোজা জিনিস। এল টু দি পাওয়ার এন হইলে 1 ইজ ইকুয়াল টু টুয়াইস এন প্লাস এম, আর টি এর যেহেতু মাত্রা সমান তাহলে এখানে আরেকটা ইকুয়েশন আছে 1 ইজ ইকুয়াল টু টুয়াইস এম মাইনাস। এখন তুই বলতো ভাই কি হইলো? ভাই দেখেন এখানে যে এল আছে সেই এই পাশে এল দিবে, এখানে যে টি আছে সেই পাশে টি দিবে। সো অবভিয়াসলি এল এর যে আমাদের পাওয়ার আর এখানে এল এর যে পাওয়ার সে দুটো সমান হইতে হবে, নাহলে তো এই দুইটা এল সমান হবে না। এখানেও টি এর পাওয়ার সমান হইতে হবে। তাহলে আমাদের এখানে চলে আসলো হচ্ছে যে এল টি, এখানে আসলো 1 1 1 1 চলে আসলে এখন এই দুইটা ইকুয়েশনকে সলভ করবা। আমি সলভটা দেখাই দিচ্ছি না, সলভ করলে তোমাদের এখানে অ্যান্সার চলে আসবে। আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। এম এর মান আসবে 3/5 আর এন এর মান আসবে 1/5। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। বলেন এই ম্যাথটা আজকে ফার্স্ট টাইম কে কে করলেন, আর কার কার হচ্ছে এখন এই ম্যাথটা বুঝতে সমস্যা আছে? আচ্ছা আজকের কোয়েশ্চেনে হচ্ছে যে কেমন হবে, হ্যাঁ আজকে এক্সাম মানে যেই দিন যে ক্লাস হবে ওই দিন এটার এক্সাম। আর তোমরা যারা এক্সামের রুটিনের কথা জিজ্ঞেস করছো, তোমাদের গুগল ক্লাসরুমে দেখবা এক্সামের রুটিন পোস্ট করা আছে। তোমরা হচ্ছে গুগল ক্লাসরুমে গেলেই পাবা, এখানে সব আপডেট পোস্ট করা আছে। এবং আজকে রাত 9টায় যথারীতি এক্সামটা লাইভ হয়ে যাবে। আজকে এক্সামের ফরম্যাট হচ্ছে এমসিকিউ। ডেইলি এক্সামের সবসময় ফরম্যাট এমসিকিউ। এখন এইটার পিছনে একটু জাস্টিফিকেশন দেওয়া দরকার যে ভাই আপনি ডেইলি এক্সামের ফরম্যাট এমসিকিউ রেখেছেন কেন। কারণ এমসিকিউতে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার অটোমেটিক্যালি 1 মার্কের উত্তরের প্রশ্নগুলো প্র্যাকটিস করা হয়ে যায়। তো আপনার এমসিকিউ প্র্যাকটিস করা হলে আপনার বেসিক্যালি হচ্ছে 1 মার্কের উত্তর প্র্যাকটিস করা ডান বা শর্ট কোয়েশ্চেনের প্র্যাকটিস করা ডান। উইকলি এক্সামগুলো আমার সাধারণত রিটেন ফরম্যাটে নেই, মানে ওই জায়গায় আমরা মিক্স কোয়েশ্চেন রাখি। আপনার ম্যাথের ক্ষেত্রে বড় কোয়েশ্চেন থাকে, ফিজিক্স ক্ষেত্রে বড় ম্যাথ থাকে, আবার হচ্ছে যে আপনার শর্ট হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, শর্ট নোট টাইপের, আবার দেখা যায় এক কথায় উত্তর থাকে। অর্থাৎ উইকলি এক্সামটাকে আমরা হচ্ছে যে মিক্স আপ করি। এটা রিজন হচ্ছে প্রতিবার আসলে নরডেমের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, সো ইটস ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড যে কি আসবে না আসবে। এজন্য আমি আপনাদেরকে ডেইলি এক্সামে হচ্ছে যে এমসিকিউ পার্ট বা মুখস্থ বিদ্যার পার্টগুলোতে অ্যাকাস্টমড করব, আর উইকলি এক্সামে আপনাকে আসলে আমি ওইভাবে মানে প্রিপেয়ার করব। আর ফাইনাল যে এক্সামটা হবে সেটা আমি রিভিল করব না, ওইটা আসলে যে যেরকম ফাইনাল এক্সামে যেরকম উল্টাপাল্টা হয়, কোনো ঠিক ঠিকানা নাই, আপনাদের ক্ষেত্রে ফাইনাল এক্সাম এরকমই হবে। হয়তো বা কোনো একবার আপনি এক্সাম ফুল হচ্ছে যে এমসিকিউ পাবেন, আপনি জানেন না। কোন একবার এক্সাম ফুল আপনি রিটেন পাবেন, আপনি জানেন না। কোন একবার এক্সামে আপনি দেখবেন যে ব্রড কোয়েশ্চেন বেশি, শর্ট কোয়েশ্চেন নেই। সো এক একটা এক এক ফরম্যাটে হবে, বাট আপনাকে আমি সবভাবে প্রিপেয়ার করার চেষ্টা করব। সবাই কি বুঝতে পেরেছি?
ওকে ডান, সবার ডান, আমরা তাহলে আগাইলাম। সবাই ম্যাথ পেতেছেন, আরেকবার বুঝাবেন? ও শিওর, বুঝতে পারেন নাই, ওকে আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা বেসিক্যালি বলেছি যে সমমাত্রিক নীতি অনুযায়ী দুই সাইডের মাত্রা ইকুয়েশন সমান হবে। তো আমাদের এটা যদি এ হয়, এ এর মাত্রা দেওয়া আছে, বি সি এর মাত্রা দেওয়া আছে, এন আর এন জিজ্ঞেস করা হয়েছে। তো লেফট হ্যান্ড সাইডে এ এল টি, রাইট হ্যান্ড সাইডে বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম। তাহলে আমরা এই বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এম আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের একটা ইকুয়েশন পেয়েছি। এটা কি? রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমীকরণ। তো রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমীকরণ যদি আমরা পাই এবং এটা পাই, সমমাত্রিক নীতি আমাদেরকে বলছে যে অবশ্যই একটা ইকুয়েশন সমান হলে তাদের দুই সাইডের যে মাত্রা বা ডিমেনশন তারা সমান হবে। তাহলে আমি দুইটাকে সমান ধরলাম, সমান ধরে দেখো এটা যদি 1 হয় এটাও 1 হয়, তাহলে এল এর যে পাওয়ার এবং এল এর এখানে পাওয়ার সমান, টি এর যে পাওয়ার এখানে টি এর পাওয়ার অবশ্যই সমান। তাহলে দুটো যদি সমান হয় তাহলে এটাকে সলভ করব, সলভ করলে এম আর এন এর মান পেয়ে যাব। সলভটা আমি দেখাই না, এটা তো আপনারা পারবেনই। আমরা কি বুঝতে পেরেছি? নাফিস পারো, ভেরি গুড। আমার ক্লাস 9 এর নাম কি একাডেমিক ব্যাচের স্টুডেন্ট এসে বলছে ওরা নাকি এগুলো পারে। গুড, ভালো। আমরা আগাই। সমমাত্রিক নীতি মানে হচ্ছে কিছু না ভাইয়া, দুই সাইডের যে মাত্রা সমীকরণ আছে, মানে একটা ইকুয়েশন যদি কারেক্ট হয়, যেমন এই ইকুয়েশনটা কারেক্ট, তাহলে এই ইকুয়েশনে প্রতিটা পদের মাত্রা বা ডিমেনশন সমান হবে। এটাই সমমাত্রিক নীতি, ঠিক আছে? ওকে গুড, আমরা আগাইলাম। তাহলে আমরা এটা যদি পারি, আমরা এখন টপিক 2 তে যাব। টপিক 2 হচ্ছে ভার্নিয়ার স্কেল ও স্লাইড ক্যালিপার্স। সো টপিক 2 এর মধ্যে আমরা এখন একটা ছোট্ট জিনিস শিখবো যেটা আমাদের প্রায় হচ্ছে যে ভুল হয়, এবং এখানে আমরা একটা ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে যে আজকে শিখবো। দেখেন, প্রথমত ভার্নিয়ার স্কেল বা কোথায় ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে যে মানে স্লাইড ক্যালিপার্স কোথায় ব্যবহার হয় এটা একটু লিখে রাখেন। নাম্বার 1 হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য তথা হচ্ছে লেংথ, চোঙ বা বেলনের উচ্চতা যেটাকে আমরা বলি হচ্ছে যে সিলিন্ডার হাইট। একটু অবশ্যই লিখে রাখবেন কোথায় ব্যবহার হয়, ওয়্যার ইজ ইট ইউজড, বা ইউসেজ অফ ভার্নিয়ার স্কেল। ফাঁপা নলের অন্তর্ব্যাস বহির্ব্যাস, অর্থাৎ আমরা বলবো হচ্ছে হলো পাইপ রেডিয়াস, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল। আরটা কি আছে? গোলকের আয়তন, ভলিউম অর ডায়া অফ স্ফিয়ার। দেন কি আছে? আচ্ছা এটা তো অলরেডি দিছি। এই যে কয়টা, এই কয়টার ক্ষেত্রে আমরা হচ্ছে স্লাইড ক্যালিপার্সটা ইউজ করি বা ভার্নিয়ার স্কেল ইউজ করি। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাদের বেশ কিছু হচ্ছে ফর্মুলা আছে। প্রথম যে ফর্মুলাটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের ফর্মুলা। তার আগে একটু কষ্ট করে একটা কথা লিখে রাখেন, সংজ্ঞা পড়তে হবে প্রতিবার। নরডেম হলিক্রসের প্রশ্ন যেহেতু ভিন্ন ভিন্ন আসে, অবশ্যই এই দুটো সংজ্ঞা মাস্ট পড়বেন। ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার অ্যালাইনমেন্ট, আরেকটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক তথা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই দুটোর সংজ্ঞা মাস্ট পড়বেন। আপনাদের একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নে মুখে বলবো, আপনারা আমাকে কমেন্টে অ্যান্সার করবেন। ভার্নিয়ার স্কেলের 13 নাম্বার ঘর মূল স্কেলের 10 নাম্বার ঘরের সাথে মিললে ভার্নিয়ার সমপাতন কত? আবার বলি, ভার্নিয়ার স্কেলের 13 নাম্বার ঘর মূল স্কেলের 10 নাম্বার ঘরের সাথে মিললে ভার্নিয়ার সমপাতন কত? If 13th line of vernier scale aligns with 10th line of main scale, what is vernier alignment? If 13th line of vernier scale aligns with 10th line of main scale, what is the vernier alignment? দেখি আমাকে একটু কমেন্টে এখনই জানান তো, দেখি কয়জন পারেন। 3, ওকে, নির্ঝর অ্যান্সার দিয়েছে 3। ও আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে যেতে হবে কিনা? আচ্ছা, আপনাদের যারা নটরডেমে আছেন তাদের ক্যালকুলেটর অ্যালাউড, হলিক্রসে ক্যালকুলেটর জেনারেলি অ্যালাউ করে না। সো ঠিক ঠিকানা নাই আর কি, হলিক্রসেরটা হয় না, বাট নটরডেমে সবসময় দেয়, সেন্ট জোসেফেও দেয়। হ্যাঁ বলেন কি হবে? বাট হলিক্রসে যদি ক্যালকুলেটর নাও দেয়, ওরা আপনাকে ম্যাথ দিবে, এবং ম্যাথ দিলে আর কি আপনাকে জাস্ট হচ্ছে এমন ডেটা দিয়ে ম্যাথ দিবে যেটা আপনি সহজে মুখে মুখে ক্যালকুলেট করতে পারেন, জাস্ট এতটুকুই ডিফারেন্স। বলেন অ্যান্সার কত হবে শুনি, আপনারা কত পারেন দেখি, কত পারেন বলেন অ্যান্সার। 3 অ্যান্সার সবাই বলতেছে 3। আচ্ছা
অ্যান্সার হচ্ছে 13। এবং তোমাদের সবগুলোকে ধরে ধরে আচ্ছা মতো মার দেওয়া উচিত, কারণ এটা আপনাদের এসএসসি বোর্ড 23-এর প্রশ্ন। লিটারেলি এটা আপনাদের এসএসসি বোর্ড 23-এর প্রশ্ন। ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মেইন স্কেলের সাথে মিলে যাবে। তো ভার্নিয়ার স্কেলের 13 নাম্বার দাগ মিলছে না, তাহলে ভার্নিয়ার সমপাতন 13। ভার্নিয়ার স্কেলের যেই দাগটা মেইন স্কেলের সাথে মিলবে তাকে বলি ভার্নিয়ার অ্যালাইনমেন্ট। তাহলে ভার্নিয়ার অ্যালাইনমেন্ট কত? 13। 13 হবে। 13 মাইনাস 10 দিয়ে 3 যাচ্ছে, 3 তো হবে না, 13 হবে। এবং এই সেম কোশ্চেন হুবহু এই প্রশ্নটাই আপনাদের বোর্ডে আসছিল। আমি এই জন্যই বারবার বলি যে আপনাদের বোর্ড যখন প্রিপারেশন নেন আপনারা অনেক গ্যাপ রাখেন ওই জায়গায়। দেখেন এই গ্যাপটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে, নাহলে সবাই কিন্তু এক নাগারে 13 বলে ফেলতেন, কারণ এটা বোর্ড প্রশ্ন জিজ্ঞেস করছে আপনাকে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ভার্নিয়ার সমপাতনের সংজ্ঞাটা একটু সুন্দর মতো শিখতে হবে, বুঝতে পারলাম বাবা? ওকে, তাহলে ভার্নিয়ার সমপাতনের সংজ্ঞাটা শিখবেন এবং ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞাটা শিখবেন। ভার্নিয়ার ধ্রুবক নিয়ে একটা প্রশ্ন আমাদের আসছে, আমি একটু পরেই দেখাই দিব, বাট এটা আমি আগে থেকেই লিখে রাখি, মানে বলে রাখি। এটা হচ্ছে ক্ষুদ্রতম যে মান পরিমাপ করা যায়। ভার্নিয়ার ধ্রুবক দ্বারা আমরা কি বুঝতে পারি? দ্য লিস্ট মেজারেবল ভ্যালু। আর এটার সংজ্ঞাটা কি হবে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের পার্থক্য, দ্য লিস্ট মেজারেবল ভ্যালু। ঠিক আছে, ক্ষুদ্রতম যে মান পরিমাপ করে তার লিস্ট মেজারেবল ভ্যালু। এটা যেন সবার মাথায় থাকে বাচ্চা, হ্যাঁ, এটা এই ধ্রুবকটা সবাই মিস আউট করে, এটা মিস আউট করা যাবে না। সূত্রটাতে চলে আসেন। আমরা জানি টোটাল রিডিং, মানে টোটাল রিডিং বা পাঠ ইকুয়াল টু হচ্ছে মেইন স্কেল রিডিং তথা মূল স্কেল পাঠ, মূল স্কেল পাঠ বা মেইন স্কেল রিডিং প্লাস হচ্ছে যে ভার্নিয়ার সমপাতন ভি ইন্টু ভিসি, এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই যে আমাদের ভিটা আছে এটাকে আমরা দুই ভাবে নাম দিই। অনেক সময় এটাকে আমরা ভার্নিয়ার সমপাতন ডাকি, ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার অ্যালাইনমেন্ট। অনেক সময় আমরা তাকে কি বলি? আমরা অনেক সময় তাকে বলি ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার অ্যালাইনমেন্ট, অথবা অনেক সময় তাকে আমরা ভার্নিয়ার স্কেল রিডিংও বলি। কি বলি? ভার্নিয়ার স্কেল রিডিং বলি, or ভার্নিয়ার স্কেল রিডিং বা পাঠ, দুইটাই বলে। ঠিক আছে, তো আপনাকে যেভাবে বলুক না কেন আপনি পরীক্ষার হলে যে অ্যান্সার করতে পারেন। আমাদের কিন্তু এখান থেকে ম্যাথ আসছে, আমরা দেখাবো একটু পরে। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন কি কি আসছে আমরা দেখব। ওকে, আসেন আমরা আগাই। এনডিসিতে কি ভাইবা হবে কিনা? ভাই এনডিসিতে ভাইবা অনেক সময় হয়, অনেক সময় হয় না। গত বছর হয় না, ঠিক আছে। ওকে, গুড। তাহলে যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে এখন আমরা আগাই। আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা, যেটা আপনারা প্রায়ই ভুল করেন। ভার্নিয়ার কনস্ট্যান্টের ফর্মুলা আপনাদের যখনই জিজ্ঞেস করে আপনারা সবাই বলেন S/N, যেখানে S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য বা লিস্ট, মানে ভ্যালু অফ হচ্ছে মেইন স্কেল বাই ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। না, এটা আপনাদের রং ফর্মুলা। অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে S/N ইন্টু N-M। এই জিনিসটা আপনারা প্রায়ই ভুল করেন, প্রায়ই ভুল করেন। সো আমরা একটু এটার নাম কি প্রপারলি দেখে দিই। ভাইয়া S/N এ কি হবে? এখানে S হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, লিস্ট ভ্যালু অফ মেইন স্কেল। N কি? ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা, বা হচ্ছে ভার্নিয়ার স্কেল লাইন নাম্বার। এখানে M হচ্ছে সমতুল্য মূল স্কেল ভাগ সংখ্যা,
সমতুল্য মূল স্কেল ভাগ সংখ্যা। ইকুইভ্যালেন্ট মেইন স্কেল লাইন। আচ্ছা, এইটা হচ্ছে কারেক্ট ফর্মুলা যেটা আপনারা মেজরিটি মিস করেন। কেন? আমাদের এই ফর্মুলাটা জেনারেলি বইয়ে দেওয়া হয় না, বিকজ আমাদের যত ধরনের ম্যাথ আসে পরীক্ষায় সেখানে সাধারণত বলা হয় মেইন স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান, বা মেইন স্কেলের 19 ভাগ ভার্নিয়ার স্কেলের 20টা লাইনের সমান, বা ইজ ইকুয়াল টু 20 লাইনস অফ ভার্নিয়ার স্কেল। অর্থাৎ আমাদের মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মধ্যে সাধারণত সেখানে একের গ্যাপ দেওয়া হয়। একের বাইরে যদি বেশি গ্যাপ দেওয়া হইতো, যেমন মেইন স্কেলের মনে করো 8 ভাগ ভার্নিয়ার স্কেলের 10টার সমান, তখন কিন্তু ঝামেলা হয়ে যেত, তখন এই ফর্মুলা কাজে লাগতো না। অর্থাৎ যখন আমাদের এই আপডেটের ফর্মুলাটাই লাগতো। এই জন্য সবসময় এটা ইউজ করবা, তাহলে তোমাদের কখনো ভুল হবে না। এবং এই জিনিসটা তোমাদের বইয়েও দেওয়া নেই ঠিক মতো, বা ঠিকই ম্যাথ এসে বসে থাকে। এই জন্য আমরা এই জিনিসটা একটু ভালোভাবে শিখবো। এখন আমরা এই ম্যাথ দিয়ে একটা মানে হচ্ছে যে ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করি, চলেন। ওকে, দেখেন গাণিতিক সমস্যা বা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমস। ম্যাথমেটিক্যাল প্রবলেমসের মধ্যে দেওয়া আছে বেলনাকার একটি কাঠদণ্ডের ব্যাস নির্ণয়ের প্রধান স্কেল পাঠ পাওয়া গেল। তো আমি ইংলিশ ভার্সনের জন্য এখানে সহজে লিখে দিচ্ছি। যারা বাংলা ভার্সন আছেন তার প্রশ্নটা তুলতে থাকেন। মেইন স্কেল রিডিং হচ্ছে 4.5 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে আসবে আমাদের 3। তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলে শুধু 8 ভাগের সমান। যে দেখেন এখানে ঝামেলা করে দিছি। ভার্নিয়ার স্কেল 10 লাইনস ইকুয়াল টু মেইন স্কেল 8 লাইনস দিলাম। আচ্ছা, স্লাইড কার্ভের দোনোটি ব্যাস নির্ণয় করা হচ্ছে। ফাইন ডায়ামিটার। যদি দুর্ঘটনা হয় তাহলে ফাইন ডায়া। আচ্ছা, ডায়া বের করতে বলছে। আমাদের নাম কি? আয়তন। না তো আমাদের এখন মাথা ঘামানোর দরকার নেই, আমাদের যেটা দেওয়া দরকার সেটা পেয়ে নিই। তো আমাদের এই জায়গায় দেখেন খুবই সিম্পল কাজ। আমাকে যদি টোটাল পার্ট বের করতে হয়, হ্যাঁ, টোটাল রিডিং, তাহলে হচ্ছে মেইন স্কেল প্লাস হচ্ছে যে ভার্নিয়ার স্কেল ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন এই জায়গায় আমাদের হচ্ছে যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হবে, যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, রাইট? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু হচ্ছে যে এস বাই এন মাইনাস এম। ইস্যু হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট যে বের করব, আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য দেয় নাই, লিস্ট ভ্যালু অফ মেইন স্কেল দেওয়া নাই। এটা আমাদের প্রায় হয়। এটা যদি আমাদের আসে তাহলে আমরা জেনারেলি যেটা করি, আমরা এটাকে ধরে নিই। কি ধরে নিই? আমরা মেইন স্কেলের যে ক্ষুদ্রতম 1 ভাগ আছে ওইটার ভ্যালুটা যদি আমাদের সেন্টিমিটার স্কেল, যেমন এখানে আমরা সেন্টিমিটারে মাপছি, তখন আমরা ধরে নিই সেটা 1 মিলিমিটার হবে। কেন? বিকজ সেন্টিমিটার স্কেলে তুমি যদি কখনো দেখো ওটার ক্ষুদ্রতম 1 ভাগগুলো 1 মিলিমিটার দৈর্ঘ্যেরই হয়। তো 1 মিলিমিটার মানে কত? মানে এস এর ভ্যালু যদি 1 মিলিমিটার হয় তাহলে সেটা টেকনিক্যালি কি 0.1 সেন্টিমিটার। তাহলে আমি 0.1 সেন্টিমিটার ধরে নিব, কারণ আমি সেন্টিমিটারে হিসাব করলে আমার জন্য পরে মিলবে। তো 0.1 এখানে হচ্ছে ভার্নিয়ার স্কেল 10 ঘর, এটা 10 মাইনাস 8। দেখো এই 10 মাইনাস 8 যদি তুমি না করো তাহলে তোমার অ্যান্সার কমপ্লিটলি ডিফারেন্ট আসতো। তো আমার এখানে মোস্ট প্রবাবলি পয়েন্ট কত আসবে? 5 আসবে আর কি। তাহলে এখন আমরা এই জায়গায় মেইন স্কেল রিডিং ছিল 4.5, ভার্নিয়ার স্কেল পাঠ পাওয়া গেল 3, মানে এটাই ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার নাম কি অ্যালাইনমেন্ট। তারপরে ভিসি যা বের হবে তাই অ্যান্সার আসবে 4.56। ভিসি মানে 2 আসে, অ্যাজ ফার আই রিমেম্বার 0.2 আসে, 0.02, অ্যাজ ফার আই রিমেম্বার 0.02 আসে। সো 0.02 আসলে দেখবা 4.56 আসে অ্যান্সার। এই জায়গায় যদি তুমি এই 10 মাইনাস 8টা না করতা তাহলে তোমার আসতে হচ্ছে 0.01, অ্যান্সার ভুল হয়ে যেত, 4.53 চলে আসতো অ্যান্সার। এবং এর জন্যই আমাদের প্রপার ফর্মুলাটা ইউজ করতে হবে। মজার বিষয় কি জানেন? এখানে আমি আপনাদের যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলোর মেজরিটি জিনিস আমি আসলে আমার একাডেমিকেই পড়াই, বাট আমি জানি যারা আমার কাছে একাডেমিক পড়েন নাই
এদের মেজরিটির হচ্ছে যে এই ফর্মুলাগুলো মিসিং থাকে, এই জন্য হচ্ছে আমি যেটা ভালোভাবে পড়াই দিচ্ছি। এমটা হচ্ছে যে আমাদের মেইন স্কেল রিডিং, ভাই মূল স্কেল পার্ট, মেইন স্কেল রিডিং মূল স্কেল পার্ট। হ্যাঁ, এনডিসি এক্সামে আপনি পারবেন ক্যালকুলেটর ইউজ করতে। সবাইকে বুঝতে পেরেছি? সো সোজা আছে, বাট আপনাদের যে সকল জায়গায় গ্যাপ থাকে আমি সেগুলো ধরাই দিচ্ছি যেন আপনাদের কোনোভাবেই ভুল না হয়। ক্লিয়ার এতটুকু? ওকে, গুড। ক্লিয়ার হলে আসেন আমরা পরের টপিকে যাব, স্ক্রু গেজ। যাদের যাদের এখনো তোলা হয়নি একটু একটা স্ক্রিনশট তুলে ফেলেন তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, ডান। এবার চলে আসেন টপিক 3, স্ক্রু গেজে। স্ক্রু গেজের টপিকে আমাদের বলা হচ্ছে, আচ্ছা স্ক্রু গেজের টপিকে আগে হচ্ছে যে আমরা স্ক্রু গেজের কনসেপ্টটা বুঝে নেই। স্ক্রু গেজের ক্ষেত্রে আমাদের যে দুটো সংজ্ঞা মাস্ট পড়তে হবে, মাস্ট যে দুটো সংজ্ঞা আমাদেরকে মুখস্থ করতে হবে, এর মধ্যে একটা হচ্ছে পিচ, আরেকটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। পিচ তো পিচই বলেন আপনারা ইংলিশ ভার্সনও, লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট। আপনাকে এই দুটো ওয়ার্ডের সংজ্ঞা প্রপারলি পড়তে হবে, কোনো কিছু মিস দেওয়া যাবে না। লঘিষ্ঠ গণন এবং পিচের সংজ্ঞাটা বোরে ভালোভাবে বুঝতেও হবে। আমরা সবাই জানি স্ক্রু গেজের ফর্মুলা খুবই সিম্পল, তার আগে আমরা সবাই জানি লিস্ট কাউন্টের ফর্মুলা হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা বা সার্কুলার স্কেল নাম্বার, সার্কুলার স্কেল লাইন নাম্বার, বা আমরা বলতে পারি বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা পিচটি সবাই চিনতে পারলাম, সরি লঘিষ্ঠকরণ চিনতে পারলাম। ফর্মুলা কি? টোটাল রিডিং, মেইন স্কেল রিডিং প্লাস হচ্ছে যে আমাদের বৃত্তাকার স্কেল রিডিং, বৃত্তাকার স্কেল রিডিং আমি আর দিয়ে প্রকাশ করছি ইনটু এলসি। মেইন স্কেল, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, আমি লিখলাম সার্কুলার স্কেল, এটা মনে হয় ওরা সি দিয়ে প্রকাশ করে, আমি এক্স্যাক্ট ভুলে গেছি কি দিয়ে প্রকাশ করে। আর এটা হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। ঠিক আছে, সবটুকু ক্লিয়ার? আয়তন তো আপনারা পারবেন, সমস্যা নেই। আয়তনটা জাস্ট হচ্ছে আপনি ইয়া করবেন, কি বলে এটাকে, ও আয়তন বের করার জন্য এখানে একটা হাইট দেওয়া থাকতে হবে, হাইটটা দেওয়া নাই। হাইটটা মোস্ট প্রবাবলি কত ছিল, এখানে হাইটটা দেয় নাই ওরা, এই জন্য হচ্ছে যে আমরা, ও দৈর্ঘ্য দিচ্ছে, ও আচ্ছা হাইট দিচ্ছে তো, সরি, হাইট হচ্ছে 4.5 সেন্টিমিটার। তো সোজা, আপনারা কি জানেন ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তো আর তো বের করতে পারছেনই, তো পাই 4.56/2, কারণ এটা ডায়া বের হয়েছিল, স্কোয়ার ইন্টু 4.5, শেষ, এত সেন্টিমিটার কিউব। এই আর কি, পারবেন এটা, এটা পারবেন দেখে আমি আর প্যারা দিইনি আর কি। ঠিক আছে, আমরা আগাইলাম। সবাই ফর্মুলা তাহলে শিখতে পারছেন? তাহলে আমরা স্ক্রু গেজের একটা ফর্মুলা জানলাম, যে স্ক্রু গেজের ফর্মুলাটা কি। এখন এই স্ক্রু গেজ থেকে কি কোয়েশ্চেন আসছে চলেন দেখি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা এখন বিগত বছরে বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব, এবং দেখবেন বেশ কিছু কোয়েশ্চেন সলভ করতে যে আপনি কেমনি কেমনি যেন ধরা খেয়ে বসে আছেন। চলেন একটা ম্যাথ দিই, বিগত বছরের প্রশ্ন। তো বলা হয়েছে আমাদের গোলকের প্রধান স্কেল পার্ট, মেইন স্কেল রিডিং, এটা নদজ মানে এনডিসি, আমরা নদজ বলি, হ্যাঁ, এনডিসি 23-এর প্রশ্ন। মেইন স্কেল রিডিং টু, আমাদের পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, আর সার্কুলার স্কেল রিডিং গোলকের ব্যাস, তো হচ্ছে যে ডায়া অফ স্ফিয়ার কত, এটা জিজ্ঞেস করছে। চলো এটা বের করি, কেমনে করব বল, এটা কত আসবে? আমাকে বলছে হচ্ছে যে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 50 হলে গোলকের ব্যাস কত। এটা হচ্ছে আমাদের এনডিসি 23-তে আসছিল।
কিভাবে সলভ করবেন? বলেন কত আসে? ও আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং ছিল, বৃত্তাকার স্কেল পার্টটা আমরা দেই নাই। সার্কুলার স্কেল রিডিংটা দেওয়া হয় নাই ভুলে। গেল কই সব? বুঝলাম না তো কাহিনী। ওমা, সব গেল কোথায়? যাই হোক, সরাই দিই। আরে অদ্ভুত তো বরং। মানুষের ফোন কেটে দিচ্ছে আমি, কিন্তু সারা বুঝতেছে না, অদ্ভুত। ওকে, যাক, কেমনে জানি সব কেটে গেছে, আমি আবার লিখে দিই, প্যারা নেই। তো আমাদের বৃত্তাকার স্কেল পার্ট দেওয়া আছে 10। তো আমরা কিভাবে সলভ করব, চলেন দেখি, সলভ করে দেখাই। সলভ করার ক্ষেত্রে বলা হচ্ছে নাম্বার 1 m প্লাস l ইন্টু হচ্ছে lc। তো m দেওয়া আছে 2, আমাকে অলরেডি হচ্ছে যে l দেওয়া আছে 10, পিচ হচ্ছে লিস্ট কাউন্ট দেওয়া নেই, পিচ হচ্ছে 2 বাই হচ্ছে কত 50। তো বাস এভাবে করবো, আমাদের ম্যাথ শেষ। ইজি আসছে কোয়েশ্চেন, সোজা, কোনো সমস্যার কথা না। 2.5 মিলিমিটার আছে, তাই তো? হ্যাঁ। আজকে ফিজিক্সেরই এক্সাম দিবেন বাবা, যেদিন যে ক্লাস ওই দিন রাতে ওইটারই এক্সাম, যেদিন যে ক্লাস ওই দিন রাতে ওইটারই এক্সাম, ঠিক আছে? ডেইলি ক্লাসে ডেইলি এক্সাম। তুমি বলতে পারবে আজকের পর আপনি কালকে এক্সাম নিলে ভালো হতো। দ্য রিজন ওয়াই আমি আজকেরটা আজকেই নিচ্ছি, বিকজ সকালে ক্লাস হচ্ছে। তোমার যদি ডেইলি এক্সামে প্যারা থাকে, তাহলে তুমি হচ্ছে যে ওই দিনের মধ্যে পড়ে শেষ করে ফেলবা। নালিকা তুমি পরের দিনের জন্য কি করো, তুমি হচ্ছে রেখে দিবা। এর থেকে ফ্রেশ মাইন্ডে দিনেরটা দিনে পড়ে ফেললা, ঝামেলা শেষ। এই জন্য প্রতিদিনের পরে প্রতিদিন এক্সাম দিয়ে দিবা রাতের বেলা, মাঝখানে 7 ঘন্টা গ্যাপ, পরে এক্সাম দিয়ে দিবা। ওকে, আমরা আগাই। এখন আসেন তার পরেরটাতে যাই আমরা। তো আমাদের এটা শেষ হয়েছে, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখন একটা আমরা হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব। বিগত বছরের প্রশ্ন সলভ করলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের কি কি টাইপের প্রশ্ন আসছে। তো আসেন আমরা এখানে চলে যাই, বিগত বছরের প্রশ্নে আসেন। বিগত বছরের প্রশ্নে হচ্ছে যে নাম্বার 1 বলা আছে আপনাদের গোলকের প্রধান স্কেলের পার্ট 2 পিচ এত, এটা তো আমরা অলরেডি করেছি, এটা ডান সলভড। এখানে বলছে স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, পিচ এত, মূল স্কেলের 0 দাগ বৃত্তাকার স্কেলের 5তম দাগের সাথে মিলে থাকে, যান্ত্রিক ত্রুটি কত? ভালো কোয়েশ্চেন করছে, ত্রুটির ম্যাথ দিয়েছে। ওকে, বলা হয়েছে আমাদের স্ক্রু গেজের সার্কুলার স্কেল রিডিং 50, পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার, মেইন স্কেল 0 collides with 5th line of circular scale। জিজ্ঞেস করা হয়েছে এরর কত। যদিও বলা হয়েছে এরর কত, বাট আসলে এটা এররের ম্যাথ না, এটা আসলে স্ক্রু গেজেরই ম্যাথ। এবং দেখেন এনডিসি 23-তে এই টাইপের কোয়েশ্চেন আসছে এভরি সিঙ্গেল টাইম। যখন আমাকে কেউ বলে যে এনডিসি কোয়েশ্চেন অনেক সহজ আসে, কোনো ব্যাপার না, আই ডোন্ট ডিনাই বা ডিসএগ্রি উইথ দ্য ফ্যাক্ট যে কোয়েশ্চেন সহজ আসে। আই ডিসএগ্রি উইথ দ্য ফ্যাক্ট যে আসলে কোয়েশ্চেনটা যদি আপনি আগের থেকে চিন্তা না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে ধুম করে ওই কম টাইমের মধ্যে পারা সম্ভব। ইউ নিড টু টেক সাম ফর্ম অফ প্রিপারেশন। আসেন আমরা একটু এটাকে সলভ করার চেষ্টা করি। দেখেন আপনাকে বলা হয়েছে কি, স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50, তাই না? স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50।
তো স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, এত পিচ হচ্ছে এত। পিচ মানে কি? পিচ মানে হচ্ছে পুরাটা বৃত্ত, মানে পুরাটা মানে আমার যে বৃত্তাকার স্কেল সেটা যদি একবার ঘুরে তাহলে মেইন স্কেল বরাবর কতটুকু যায়। তো পুরাটা স্কেল যদি একবার ঘুরে তাহলে 50 ঘর ঘুরে, 50 ঘর ঘুরলে সে আগায় 0.5 মিলিমিটার। তাহলে ভালো করে বুঝো, চলো 50 ঘর ঘুরলে আগাবে 0.5 মিলিমিটার, তাহলে এক ঘর ঘুরলে আগাবে 0.5/50, এটা আমাদের লিস্ট কাউন্ট। এখন আমাকে বলছে বৃত্তাকার স্কেল নাকি 5 নাম্বার ঘর আগায় গেছে, তাহলে 5টা ঘর যদি আগায় যায় তাহলে এইটা হচ্ছে কি আমার এত মিলিমিটার। এই যে এত মিলিমিটার আমরা পেলাম, এটা মানে হচ্ছে যেখানে আমার যখন মেইন স্কেলটা 0 হবে তখন বৃত্তাকার স্কেলও 0 হওয়ার কথা, বাট বৃত্তাকার স্কেলটা 5 হয়ে যাওয়া মানে হচ্ছে বৃত্তাকার স্কেলটা মেইন স্কেল বরাবর এতখানি আগায় গেছে। এতখানি আগায় যাওয়া মানে হচ্ছে প্রতিবার যখন আমি হিসাব করব ওই ভ্যালুটুকু এক্সট্রা আসবে, ওই ভ্যালুটুকু এক্সট্রা আসে মানে ওইটা আমার ত্রুটি বা ওইটা হচ্ছে আমার এরর। তাহলে আমাকে কি করতে হবে? এইটাই লিখতে হবে হচ্ছে আমার এরর। বুঝতে পারছি? ট্রিকি লাগছে না ম্যাথটা? এই ম্যাথকে আপনি এসএসসিতে করছেন, যার মাথা ভালো সে ধুমধাম বুঝে ফেলছে, আর যে করে নাই সে কিন্তু হচ্ছে সোজা ম্যাথে অনেকক্ষণ ধরে চিন্তা করতে থাকবে কিন্তু মিলাইতে পারবে না। বুঝতে পারছি আমরা? মজা লাগছে ম্যাথ করে? এরর 0.05 আসছে এটা বলছেন? হ্যাঁ ঠিক আছে। পিচ কি দেওয়া আছে? আগেরটা ম্যাথে ভুল করছি তাই বলছেন? ও সরি 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 ভাই, খেয়াল করিনি, বয়স হয়েছে তো, সরি বাবা, খেয়াল করিনি, খেয়াল করিনি 0.5, সরি ভাই, এটা ভুলে গেছে। ওকে, একটু ভুল করছিলাম, ঠিক আছে। তারপর যা যোগফল হয় সেটা, আর সেটা হচ্ছে মিলিমিটারে আসে তাই না? আচ্ছা এটা তো বলে নাই তো, যাই আসবে তাই, ঠিক আছে, সরি বাবা, একটু ভুল করছি। ক্লিয়ার সব? এতটুকু বুঝছেন? আরেকবার বুঝাই দিতে বলছেন? হ্যাঁ শিওর, ওয়াই নট। আচ্ছা আপনাকে আমি সহজে বুঝাই দিই। আমাদের যে কি বলে এটাকে, স্ক্রু গেজটা, একটা স্ক্রু গেজ যখন হচ্ছে যে আমরা একদম মানে নিউট্রাল অবস্থায় নেই তখন তার মেইন স্কেলটা এবং সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল দুটোই 0 হইতে হয়, দুটোই 0-তে আসতে হয়। যদি একটা 0-তে না আসে, মানে মেইন যদি বৃত্তাকার স্কেলটা দেখা যায় বৃত্তাকার স্কেলের 5 ঘর মেইন স্কেলে 0-র সাথে এসে মিলছে যখন আমি নিউট্রালাইজ করেছি বা নিউট্রাল করেছি, তার মানে হচ্ছে অলরেডি প্রত্যেকবার যখন আমি মাপবো তখন বৃত্তাকার স্কেলটা 5 ঘর আগানো থাকবে মেইন স্কেলের তুলনায়, রাইট? সেটা তো হওয়ার কথা না। এর মানে তুমি যখন মনে করো বৃত্তাকার স্কেল রিডিং পাচ্ছ 45, ও তো 5 ঘর আগানো ছিল, তাহলে অ্যাকচুয়ালি রিডিং কত? 40 না? তাহলে আমাকে কি করতে হবে? ওই যে 5 ঘর আগায় থাকার জন্য যতটুকু ভ্যালু প্রতিবার এক্সট্রা মাপা হচ্ছে সেটাকে আমার কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তো এর জন্য আমি বের করলাম যে 50 ঘর যদি বৃত্তাকার স্কেল ঘুরে তাহলে সে 0.5 মিলিমিটার আগায়, তাহলে 5 ঘর ঘুরলে কত আগায়? এত। তাহলে এটাই প্রতিবার বাদ দিব, বিকজ এটাই আমার ত্রুটি বা এরর। এটা করছি, এবার বুঝা গেছে? এবার মনে হয় বুঝা গেছে, আশা করি। হ্যাঁ অভ্র নিলে আইডিয়াটাও ঠিক আছে, আমি জাস্ট এখানে আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই দিছি। ওটাও ঠিক আছে যে এলসি এর সাথে গুণ দিলেই তো ব্যয় হয়ে গেল। হ্যাঁ মানে ওইভাবে করে দিলে সমস্যা হচ্ছে, ফর্মুলা দিয়ে না করে আমি আসলে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। ওকে ডান, ঠিক আছে, তাহলে আই গেস আপনারা সব এখন বুঝতে পেরেছেন। এবার বলা হচ্ছে 3, একটি স্ক্রু গেজের মূল স্কেল পার্ট এত, শূন্য দাগ 5 নম্বর দাগের সাথে মিলে যায়, রৈখিক স্কেলে এক ঘরের দাগে ধরে কত? আচ্ছা সেম টাইপের কোয়েশ্চেন্স আপনারা পারবেন, সেম টাইপের কোয়েশ্চেন। তারপরেরটাতে আমরা যাই। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে যে একটা ভালো জিনিস, আপনাকে বলা হয়েছে যে একটা কি বলে এটাকে, আমাদের হচ্ছে যে একটা ত্রুটির ম্যাথ দেওয়া। আপনার এই ত্রুটির ম্যাথ অলরেডি হচ্ছে বোর্ডে অনেকবার করছেন, আমি জানি বোর্ডে আপনারা ত্রুটির ম্যাথ করতে করতে তেতো হয়ে গেছেন। এই যে একটা ঘনক, এই ঘনকটার, এটা শুধুমাত্র একটা ঘনক আছে বা একটা আমাদের কাছে কিউব আছে, এই কিউবটার ভাইয়া একটু সবাই চিন্তা করবেন। হ্যাঁ এই কিউবটার বলা হচ্ছে যে আপনি যখন এক সাইড মেপেছেন তখন আপনার আসছে 100 মিটার, এটা আপনার মেজার্ড ভ্যালু বা পরিমাপকৃত মান, বাট 10% এখানে ত্রুটি বা এরর আছে, তাহলে তো সমস্যা হয়ে গেল। 10% এরর থাকলে তো খুবই প্যারা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বলছে আচ্ছা ভাইয়া যদি আপনার এখানে 10% এরর থাকে তাহলে আপনি আয়তন যখন মাপবেন বা আপনি যখন এটা নিয়ে হচ্ছে যে একটা কি বলে এটাকে ভলিউম মাপবেন তখন আপনার কি হবে? তো
তো ইন দ্যাট কেস আমাদের কাজ হবে ভাইয়া ভলিউম মাপার ক্ষেত্রে আমরা সবাই জানি যে এখন এই জায়গায় তুমি যেটা করবা যে ভাই এত বড় ম্যাথকে আসলে আমাদের দিয়েছে, জেনারেলি এনডিসি এখন কতটুকু জায়গা দিচ্ছে তার উপর বেসিস করে ম্যাথটা সলভ করতে হয়। তুমি যদি অনেক বড় জায়গা দেখো তাহলে বড় করেই করতে হবে, টাইম অনুযায়ী বুঝে নিতে হবে। আর যদি না দেখো যে ছোট জায়গা, তাহলে তুমি এত বড় করে করবা না, তোমাকে তখন শর্টে ম্যাথ করতে হবে। শর্টে ম্যাথ করার ক্ষেত্রে তুমি কি করবা? আমরা অলওয়েজ জানি যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হয় সেটা দিয়ে এরর হয়, তাই না? তাহলে আমরা যখন ভলিউম এরর বের করব বা ভলিউমের আয়তন মানে ত্রুটি বের করব, আয়তন ত্রুটি বা ভলিউম এরর, তখন আমরা কি করব? ম্যাক্স ভলিউম মাইনাস মেজার্ড ভলিউম বাই মেজার্ড ভলিউম, ডিরেক্ট ফর্মুলা ইনটু 100%। দেখেন আমি আপনাকে শর্টকাটে করে দিচ্ছি কিভাবে আপনি এসএসসির এত বড় ম্যাথ এখন 2 লাইনে করবেন। এটা আমরা বলবো ম্যাক্স আয়তন মাইনাস পরিমাপকৃত আয়তন বাই পরিমাপকৃত আয়তন ইনটু 100%। তো আমরা কি জানি, এটা যদি আমাদের 100 মিটার হয় তাহলে 100 মিটারের সাথে 100 প্লাস দিব অলওয়েজ, বিকজ যেটা আমরা ম্যাক্সিমামটা চাচ্ছি, ইনটু 10% মানে কত? 110 মিটার হচ্ছে আমাদের প্রকৃত মান বা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে ম্যাক্স আয়তন কত দিব আমরা? ম্যাক্স আয়তন দিব হচ্ছে যে আমাদের 110 কিউব, কারণ বর্গ যেহেতু। পরিমাপকৃত আয়তন হচ্ছে 100 কিউব বাই 100 কিউব ইন্টু 100%। শেষ ম্যাথ করো, 33.1% এরর আসবে। শেষ। আমরা এত বড় ম্যাথ করেছি মাত্র কত? 3 লাইনে। এটাই মজা, এটাই সায়েন্স। বুঝতে পেরেছি? ওকে, গুড। সবাই ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই তাহলে ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন যে কিভাবে ম্যাথটা সলভ করতে হয়। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম যে এ পর্যন্ত নটর ডেমের বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে দেখা যায় যে ঘুরায় ফিরায় ওরা আসলে সব টাইপের কোয়েশ্চেনই করে। বোর্ডে যা যা ইম্পর্টেন্ট কাইন্ড অফ এখানেও সেম জিনিসই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে স্ক্রু গেজের একটা ম্যাথ দেওয়া আছে, আমি এটা জাস্ট করাই দিব, আর করাবো না, আর বাকিগুলো অলরেডি করানো হয়েছে। স্ক্রু গেজের দৈর্ঘ্য দেওয়া আছে 7.28 মিটার, এটা হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য বা লেংথ দেওয়া আছে 7.28 মিলিমিটার। আমাকে পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। এলসি বা লিস্ট কাউন্ট দেওয়া আছে 0.1 মিলিমিটার। স্ক্রুগজ কতবার পূর্ণখণ্ডন সম্পন্ন করেছে? হাউ মেনি টাইমস ডিড ইট কমপ্লিট ফুল রোটেশন? এই কোয়েশ্চেনটা রিটেনে আসছে, আবার এমসিকিউতেও আসছে। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কেউ বলতে পারবেন দেখি পারেন নাকি? কমেন্টে জানান। আমি চ্যাপ্টার 2 শুরু করবো তাড়াতাড়ি, চ্যাপ্টার 1 পরে তো অনেক সময় চলে গেছে। চ্যাপ্টার 1 অবশ্য আমি সময় নিয়ে পড়াইছি একবারই, 14 বার। আচ্ছা, বিপ্রচিত বলছে 14 বার, ভেরি গুড। বাকিরা? হ্যাঁ, ক্লাস অবশ্যই রেকর্ডেড পাবেন। পেইড ব্যাচের যারা আছেন তারা সবাই ক্লাস রেকর্ডেড পাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এই সপ্তাহটা ফ্রি ক্লাস হচ্ছে, আর তারপরে তো আপনাদের পেইড ব্যাচের ক্লাস তো আপনাদের ইয়াতেই হবে, আপনাদের গ্রুপেই হবে। বার, ওকে, ভেরি গুড। এখানে আপনার যে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন দিয়েছে এটা অযথা দিছে, এটার কোনো কাজই নেই, এটা আপনাকে অযথা দিয়ে রাখছে। ভাইয়া পিচ মানে কি? পিচ মানে হচ্ছে একবার ঘুরলে কতটুকু আগায়, রাইট? এই জন্য বলছি বেসিক ইম্পর্টেন্ট। একবার ঘুরলে যতটুকু আগে সেটাই পিচ। তাহলে একবার ঘুরলে আগে হচ্ছে 0.5 মিলিমিটার। তো টোটাল কতটুকু মানে কত মিটার? এত। এটাকে আমি পিচ দিয়ে ভাগ দিই, তাহলে বের হয়ে যাবে কতবার টোটাল ঘুরে? 14 পয়েন্ট সামথিং আসে। তো 14 পয়েন্ট যদি সামথিং আসে তাহলে কি অ্যাটলিস্ট 14 বার প্রপারলি ঘুরছে, রাইট? এটা তো দাঁড়াচ্ছে নাকি না? তাই ঘুরতেছে যে আমাদের অ্যাটলিস্ট হচ্ছে যে সে 14 বার ঘুরতেছে। 14 পয়েন্ট সামথিং আসে তাহলে সে 14 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে। ক্লিয়ার? এখানে আবার 14 পয়েন্ট সামথিং অ্যান্সার লিখে দিয়ে আসলেও হবে না, 14 লিখতে হবে। এটা একবার এরকম আসছে আর একবার হচ্ছে অবজেক্টিভ ফরম্যাটে আসছে।
অবজেক্টিভ ফরম্যাটে যখন আসে তখন আপনি 14 জাস্ট দাগায় দিবেন। বুঝলাম লজিক? ক্লিয়ার? একবার ঘুরলে এতটুকু আগায়, তো টোটাল এতটুকু আগাইছে, তাহলে আমি কতবার ঘুরছি এটাতে ভাগ দাও, একবার ঘুরলে যতটুকু আগে তাতে ভাগ দিলেই কাজ শেষ। समझे বাচ্চা লোক? হ্যাঁ 14.56 আসে, বাট অ্যান্সার লিখবো কি? অ্যান্সার হবে কিন্তু 14। ট্রিক বুঝছেন? কারণ জিজ্ঞেস করছে কতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে, 14 বার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে, বাকিটা তো ফ্র্যাকশন। ওকে গুড। আচ্ছা এই যে এখানে এটা অবজেক্টিভে আসছিল, অবজেক্টিভ আকার আসলে 14 হবে। আচ্ছা এটা হচ্ছে যে দেখেন আপনাদের একটা ইন্ডিসি 21 কোশ্চেন দেখেন, এটা একটা ভালো প্রশ্ন, এটা পড়লে আমাদের চ্যাপ্টার 1 শেষ। প্রধান স্কেলের 1 ভাগ 1 মিলিমিটার ও ভার্নিয়ার স্কেলের 20 ঘর হচ্ছে মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে প্রধান স্কেলের 1 ভাগ মানে 1 লাইন অফ মেইন স্কেল 1 মিলিমিটার, আর হচ্ছে যে 20 লাইনস ভার্নিয়ার স্কেল 19 লাইনস মেইন স্কেল। এখন বলছে যে লিস্ট মেজারেবল ডিস্টেন্স, লিস্ট মেজারেবল ডিস্টেন্স। ও বাই দ্য ওয়ে আপনাদের বলতে ভুলে গেছিলাম, আপনাদের কিন্তু আইসিটি প্রিমিয়াম কোর্সও স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ ঈদের পরপরই, এবং আইসিটি কোর্সটা উইল বি ভেরি ফান। দেখা যাক, আপনাদের সাথে যথেষ্ট আইসিটি কোর্সটা আমি এক্সাইটেড। আমার অলরেডি অফলাইন ব্যাচে, আমি জাস্ট এটা আপনাদের আপডেট দিই, অফলাইন ব্যাচে আমরা জাস্ট হচ্ছে যে মানে এই 22 মানে গত ফ্রাইডে থেকে স্টার্ট করেছি। অফলাইন ব্যাচে আমার অলরেডি মানুষজন নাম লিখায় ফেলছে 200 প্লাস, মানে উইচ ইজ অ্যামেজিং। মানে হচ্ছে যে আমার এখন অফলাইন ব্যাচে আমি জায়গা দিতে পারতেছি না মানুষকে, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। সো অফলাইনে প্রচুর মানুষজন অলরেডি এনরোলড, বা আপনারা যারা ঢাকার বাইরে তারা অনেকে বলেছেন যে ভাই অনলাইনটা কবে আসবে, অনলাইনটা কবে আসবে। অনলাইনটা ইনশাল্লাহ হচ্ছে যে আমরা ঈদের পরপরই লঞ্চ করব, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে যে আমাদের 1 লাইন অফ মেইন স্কেল এত, 20 লাইনস অফ ভার্নিয়ার স্কেল এত। তো জিজ্ঞেস করা হয়েছে লিস্ট মেজারেবল ডিস্টেন্স বা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে। ভাই আসলে কি চাইছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট চাইছে। বলেছিলাম না ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে, এটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে আসলে আমার কাছে চাইছে কি? ভিসি চাইছে। তো ভিসি তো বের করতে পারবাই, ভিসি তো তোমাদের ফর্মুলা জানাই আছে। কি হবে? এস বাই এন বাই এন মাইনাস এম, মানে ইন্টু এন মাইনাস এম, বসাই দিবেন, অ্যান্সার শেষ। বুঝতে পারলাম? সো আশা করি আপনাদের খুব একটা এখানে প্রবলেম হওয়ার কথা না, সোজা জিনিস। ওকে ভেরি গুড, তাহলে আমরা এগিয়ে যাই বাচ্চারা। আচ্ছা এটা আরেকটা ম্যাথ, আরে বারবার বলতে ভুলে যাই, এটা ম্যাথটা ইম্পর্টেন্ট। বলা হয়েছে যে 1 মিলি সেকেন্ড আর 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ বড়। এই সেম কোয়েশ্চেনটা আসলে বোর্ডের কোয়েশ্চেন, হুবহু এই কোয়েশ্চেনটাই বোর্ডে আসছিল, হুবহু ওই বছরই আসছিল। এটা হচ্ছে যে 10 টু দি পাওয়ার 6 গুণ হবে। কেন? 1 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে যে 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড, আর 1 ন্যানো সেকেন্ড হচ্ছে 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। দুইটাকে ভাগ করেন, 10 টু দি পাওয়ার 6 আসবে। ওকে এটা গেল। শূন্য মাধ্যমে আলোর ভেদন ক্ষমতা কত? এটা সেন্ট জোসেফ 21-এ আসছিল। এটা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে, আপনাদের এককগুলোর যে ভ্যালু আছে সেখানে হচ্ছে যে আপনাদের, সরি এটা আসলে চ্যাপ্টার 8-এর কোয়েশ্চেন, ভুলে আমি এখানে দিয়ে ফেলছি। তো এইটা আর কি একটা মুখস্থ বিদ্যা কোয়েশ্চেন, বাট সেন্ট জোসেফে একটা সুন্দর প্রশ্ন আসছে এবং এই প্রশ্নটা খুব মজা লাগছে আমার কাছে, আমি আপনাদের এটা দেখাইতে চাই। সেন্ট জোসেফ 21 সালে একটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে। হয়েছে এতটুকু? আচ্ছা হয়েছে। এই প্রশ্নটা সবাই একটু দেখেন, এটা আমি অ্যান্সার সহ লিখে দিয়েছি। কথা হচ্ছে এখানে এরকম যে সিজিয়াম 133, আচ্ছা এখানে হচ্ছে ফাইন্ড ডিস্টেন্স কাভার্ড বাই লাইট when cesium 133 completes a full vibration, so oscillation.
ওকে, এটা কত হবে বাচ্চা বলেন তো? এখানে দেখেন অ্যান্সার দেওয়া আছে। তো আমরা জানি সিজিএম 133 পরমাণু হচ্ছে যে 926310070 এতগুলো স্পন্দন বা এতগুলো অসিলেশন সম্পন্ন করে 1 সেকেন্ডে, তাই না? তাইলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে কি এত সেকেন্ডে? এখন আমরা জানি 1 সেকেন্ডে আলো যায় 3 × 10⁸। তাহলে আলো এত সেকেন্ডে কত যাবে? এটাতে গুণ করলে পাওয়া যাবে এত মিটার। তো এইটা ছিল হচ্ছে প্রশ্ন। তো বেশ ট্রিকি একটা কোয়েশ্চেন করছে ওরা। এবং এই টাইপের কোয়েশ্চেন মানে এমন না যে আপনারা পারবেন না, বাট আপনারা হয়তো বা এইটা মনে থাকবে না, এই যে এই ভ্যালু মনে থাকবে না, অথবা এইভাবে যে ম্যাথ সলভ করতে হবে এটা আপনার মাথায় আসবে না ওই সময়। সো একটা ভালো কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে চিন্তা করেন। এবং একক যেগুলো আছে এই এককগুলোর এই ডেটাগুলো মুখস্থ রাখতে পারলে ভালো। তাহলে চ্যাপ্টার 1 থেকে কি কি পড়তে হবে? চ্যাপ্টার 1 থেকে ফার্স্ট অফ অল ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ এবং ত্রুটি, এই তিনটা পার্ট থেকে প্রশ্ন বারবার আসে। মাত্রা সমীকরণ থেকে প্রশ্ন দেয়, এই জন্য আমি 4টা জিনিসই পড়িয়ে দিয়েছি, তার সাথে হচ্ছে এই পার্টটুকু দেওয়া আছে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? হ্যাঁ, আমার বইয়ে সব কোশ্চেন দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা কোশ্চেন আমার বই থেকেই নেওয়া, সবই আমার বই থেকে নেওয়া। বইয়ের প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার সহ দেওয়া আছে, সমস্যা নেই, সলিউশন সহ দেওয়া আছে। ইনশাল্লাহ আপনারা বই হাতে পেয়ে খুব খুশি হবেন। যারা আমি অলরেডি সবাই বই পাঠিয়ে দিয়েছি, যারা কোর্সে এনরোল্ড তাদের সবার বই সেন্ড করা হয়েছে। আই রিয়েলি হোপ আপনারা পেয়ে আনন্দিত হবেন বই। ওকে, এটা গেছে। আমরা চলে আসবো গতিতে। সবাই হেডিং দেন গতি। ওকে, হেডিং দেন সবাই গতি। গতির ক্ষেত্রে আমাদের এখানে অনেক কিছু আছে, বাট আমরা বিফোর উই মুভ অন টু অ্যাকচুয়ালি হচ্ছে যে গতির কি বলে বিগত বছর কি প্রশ্ন আসছে, রাদার আই ওয়ান্ট টু ফার্স্ট হচ্ছে যে কাম আপ উইথ সাম আইডিয়াস যেগুলো কিনা আমাদের গতি চ্যাপ্টারে দরকার। গতি চ্যাপ্টারটা আমি একটু দ্রুত থিওরিটা কভার করবো, বিকজ আমি জানি মেজরিটি মানুষজন আপনারা গতি চ্যাপ্টার থিওরি পারেন, এমনও যে আপনারা পারেন না। তো আমি আপনাদের যে সকল জায়গায় একটু বেসিকের দুর্বলতা থাকে আমি সেগুলো দেখাই দিচ্ছি। প্রথম গতি চ্যাপ্টারে আপনার বেসিকের দুর্বলতা থাকে হচ্ছে আপনাদের এই পার্টটাতে। লেখেন গতি, গতির থিওরি। আগে আমরা আসেন গতির থিওরিতে চাই। গতির থিওরি পার্টের মধ্যে কোথায় কোথায় আপনাদের প্রবলেম থাকে? আপনারা সবাই ফর্মুলা সব জানেন, আপনারা এই ফর্মুলা নিয়ে অনেক সময় আটকায় যান। u প্লাস হাফ a 2t মাইনাস 1, আপনারা এই ফর্মুলাটা অনেক সময় পারেন না। সো এই ফর্মুলাটা যেন সবার মাথায় থাকে, ঠিক আছে? এটা কি করে? টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। ইনফ্যাক্ট নরডেমে এখান থেকে প্রশ্নও আসছে। distance covered at time t. এটা গেল 1 না। 2 নাম্বার, particularly for holy cross, গড় দ্রুতির ফর্মুলা। তোমাদের গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড নিয়ে কেন জানি স্যাররা বারবার প্রশ্ন করতে পছন্দ করে। এটা হচ্ছে অ্যাভারেজ দ্রুতি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ দ্রুতির ফর্মুলা। এটা গেল। আর কি আছে? ও, অ্যাভারেজ দ্রুতি আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা আরেকটা ফর্মুলা আছে, এটা তো অনেক সময় বের করে। আর কিছু আছে? নাই। আচ্ছা, এটা তোমাদের দেয়। এই দুটা জিনিস তোমরা একটু সাধারণত আননোন থাকো, যেন তোমাদের পড়ায় দেওয়া হইলো, এই দুটো জিনিস লাগে। থার্ডলি তোমাদের আরেকটা টপিকে ইম্পর্টেন্স দিতে হবে, সেটা হচ্ছে গ্যালিলিও মানে গ্যালিলিওর সূত্র। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র কয়টা আছে? 3টা। 3 formulas of falling object. আপনারা সবাই উড্ডয়নকালের ফর্মুলা পারেন আমি জানি। উড্ডয়নকালের ফর্মুলা কি ছিল? উড্ডয়নকাল অফ ফ্লাইং টাইম, এগুলো আপনারা সবাই পারেন, 9-10 এ পড়ছেন।
টি ইজ ইকুয়াল টু 2u/g। আপনারা এটা পারেন, আপনারা এমনকি এটাও পারেন, মানে সর্বোচ্চ উচ্চতা h max। আপনারা এগুলো সবই পারেন। সেইগুলো নিয়ে আপনাদের আটকানোর কিছু নাই, এগুলো আপনারা জানেন। বাট তাহলে গতি চ্যাপ্টারে আপনারা আটকাবেনটা কোন জায়গায়? গতি চ্যাপ্টারে আটকানোর একটা জায়গা আছে, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফে আপনারা অনেক অনেক দুর্বল। আমি গ্রাফগুলো এখন দেখাই দিব, সবগুলো গ্রাফ আমি একবারে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। গ্রাফে আপনারা অনেক দুর্বল হওয়ার পাশাপাশি আপনারা আরেকটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে এই যে আপনারা গ্রাফ দেখলেন, দ্রুতি দেখলেন, টিতম সম অতিক্রান্ত দূরত্ব দেখলেন, এটার পাশাপাশি আরেকটা জিনিস আপনারা একটু হচ্ছে যে মাঝে মধ্যেই ধরা খান, সেটা হচ্ছে এই পার্টটা। আমরা যখন দুটা আমি অংশ দেখাই দিই, সাপোজ একটা বেলুন উপরে উঠছে, আমি ম্যাথটা করাই দিব না, আমি আপনাকে ম্যাথের আইডিয়াটা দিয়ে দিব। বেলুনটা একটা 5 মিটার পার সেকেন্ড আদি বেগে বা সমবেগে উপরে উঠছে, হ্যাঁ। তখন এখান থেকে একটা বস্তু পড়ে গেল, যে এই বস্তুটা এখান থেকে পড়ে গেল। যখন বস্তুটা পড়ে যাবে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, মনে করেন 10 সেকেন্ড পর ভূমিতে পড়েছে, falls after 10 seconds, তো কত উচ্চতা থেকে পড়েছে? Find from which height did it fall? এটা হচ্ছে প্রশ্ন, যে কত হাইট থেকে এটা পড়েছে। যখন এই প্রশ্ন আমি করি, যেহেতু সময় কমায় জন্য আপনাকে দেখাই দিচ্ছি, মেজরিটি স্টুডেন্ট বলে কি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা তো জানি h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, তো এখানে h বের করতে হবে, বস্তুটা তো পড়ে গেছে, এভাবে পড়ে গেছে, তাহলে এটা হচ্ছে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তু, বা আমরা বলতে পারি একটা ফ্রি ফলিং অবজেক্ট। বাট এটা মুক্তভাবে পড়ন্ত বস্তুই না, রাদার এই বস্তুটা যখন এরকম মনে করো আমার হাতটা উপরে উঠছে, এখান থেকে এই বস্তুটা খসে পড়ে গেল, এই কলমটা এভাবে পড়ে গেল। ইন রিয়ালিটি কলমটা এইভাবে পড়ে যাওয়া আর আমার হাত থেকে হচ্ছে পড়ে যাওয়া ইজ নট দ্য সেম সিনারিও। আমার হাত থেকে যখন পড়ে যায়, তখন কলমটা ইন রিয়ালিটি সিস্টেমটার সাথে থাকার কারণে তার উপর একটা ঊর্ধ্বমুখী বল থাকে, মানে ঊর্ধ্বমুখী একটা বেগ থাকে। তো দেখা যায় কলমটা আসলে এরকম ভাবে পড়ে, কি করে, এভাবে যে এইভাবে পড়ে, ও কিন্তু জাস্ট এমনি পড়ে যায় না, এমনি পড়ে যায় না, এখানে যে এইভাবে পড়ে, এই যে ভাই ওইভাবে পড়ছে, এইটার জন্য আমরা বলছি যে ফাইন, আসলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ইউটি কত আসবে, -5, বিকজ বেগটা উপরের দিকে ছিল। তাহলে আমরা যদি সবগুলা নিচের দিকে প্লাস ধরে উপর দিকে মাইনাস ধরি, তাহলে ইউ হবে -5 ইন্টু টি, এটা 10 সেকেন্ড, প্লাস হাফ, জি তো 9.8, ইন্টু হচ্ছে আমাদের কত 10 স্কোয়ার, তাহলে দেখো 440 মিটার আসে। এই ম্যাথটা আপনারা সবাই ভুল করেন। সবাই কি কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে? 133 তো ইয়াদ এনে ভাই, সিজিয়াম 133 পরমাণু, এটা মানে এটা সিজিয়ামের হচ্ছে যে মানে কি বলে এটাকে আণবিক ভর দিছিল, সিজিয়াম 133 পরমাণু, 133টা পরমাণু দেয় নাই তো। কোয়েশ্চেনটা একটু ভুল বুঝছো মনে হয়। সিজিয়াম 133, এই যে একটু ভুল করছো, সিজিয়াম 133 পরমাণু, ঠিক আছে? ওকে, সবাই লিখেছেন? ওকে, তাহলে আই গেস আমরা হচ্ছে যে একটা ভালো জিনিস শিখলাম। যদি কেউ জিনিসটা না শিখে থাকেন, শিখে রাখবেন। ওকে, এটা আমরা শিখলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে যে তক্তা বুলেটের ম্যাথের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, শর্টকাট ফর তক্তা বুলেট, বা হচ্ছে বুলেট এন্ড প্ল্যাঙ্ক।
এটা আপনাদের একটা শর্টসে আমি দেখাইছিলাম অলরেডি, ওই শর্টসে আমি খুব তাড়াতাড়ি বুঝেছি, এখানে একটু মানে ভেঙে বুঝাবো। সাপোজ আপনাকে বলা হইলো একটা তক্তা 3 সেন্টিমিটার পুরু, ঠিক আছে? তো একটা বুলেট সে ইনিশিয়ালি ইউজ ছিল, এখানে যাওয়ার পরে তার বেগ হয়ে গেছে মনে করেন হচ্ছে যে 50% অফ ইউ, তথা u/2। তাহলে যদি সেটা হয়ে থাকে, আমাদের প্রশ্ন করা হয়েছে আর কত দূর প্রবেশ করবে। হাউ ফার উইল ইট গো। যখনই প্রশ্নটা করা হয় মেজরিটি কেসেসে আমরা যখন অ্যান্সার করি, আমরা এখানে অনেক লম্বা একটা ম্যাথ করি, তাই না? প্রথমে হচ্ছে বাধা দানকারী ত্বরণ বের করি, বা আমাদের কতটুকু এক্সিলারেশন বাকি থাকবে সেটা বের করি, তারপরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, রাইট? আমরা এত ফর্মুলা এবার ঝামেলায় যাবই না, রাদার আমাদের অ্যান্সার হবে x ইজ ইকুয়াল টু d/1 মাইনাস n স্কোয়ার। কেমনে চলো দেখি। আমাদের এখানে 1/n ইজ ইকুয়াল টু আসবে কতটুকু শক্তি তার এখনো রয়েছে, পার্সেন্টেজ অফ ভেলোসিটি রিমেইনিং, বা আমরা বলতে পারি এরকম, নাম কি, শতকরা কতটুকু বেগ আছে। সো মনে করেন এখন 50% ইউ হয়েছে, তাহলে এই ম্যাথের জন্য 1/n ইজ ইকুয়াল টু কি, হাফ, রাইট? হাফ যদি হয় তাহলে n ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে একটা স্লাইড ভুল করছি, n মাইনাস 1, n স্কোয়ার মাইনাস 1 হবে, সরি ভাই, একটু ঠিক করে নেই, n স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে সেখানে আমরা বলতে পারি কি, ফর্মুলা অনুযায়ী এই জায়গায় x ইজ ইকুয়াল টু d/n স্কোয়ার মাইনাস 1 তথা d/ হচ্ছে যে 2 স্কোয়ার মাইনাস 1 তথা d/3, অর্থাৎ আর 1/3 ডিস্টেন্স যাবে। এই ম্যাচের আরেকটা এক্সাম্পল আমি দেখাইতে পারি। মনে করে এবার বলা হইলো 20% বেগ হারিয়েছে, লস্ট 20% ভেলোসিটি। সেই কেসে কি হবে? তাহলে এবার হবে 1/n ইজ ইকুয়াল টু 20% হারাইছে মানে কতটুকু আছে, 80% আছে। সো কতটুকু আছে এটা ম্যাটার করে। তাহলে 80% থাকা মানে কি, 8/10। সো দ্যাট উড মিন হোয়াট, 2/5। তাহলে n এর ভ্যালু হচ্ছে 5/2, অর্থাৎ আড়াই। তো আড়াই হলে বাকিটুকু সোজা, কত আসবে, শেষ। বুঝতে পারছি? কঠিন লাগছে? আশা করি কঠিন লাগার কথা না। ইউ নেগেটিভ হওয়ার রিজন ভাই, ইউ তো উপরে আর আমাদের জি সহ বাকি সবকিছু নিচে, মানে সরণ নিচে, হাইট নিচের দিকে, ত্বরণ বা হচ্ছে যে আমাদের কি গ্র্যাভিটি নিচের দিকে, সবই নিচের দিকে, বাট ইউটা উপরের দিকে, দ্যাটস ওয়াই ইউ মাইনাস হয়েছে। এগুলো তো পড়ছি এসএসসি লাইফে। ইউ কি ডিরেক্ট -5 দিব? হ্যাঁ, ইউ ডিরেক্ট -5 দিব রাদিফ। আসিমা বলছে এগুলো তো পড়েছি এসএসসি লাইফে। ভাই অবশ্যই, আপনি যদি এসএসসি লাইফে এগুলো না পড়েন তাহলে তো সমস্যা। নরডেম হলিকাসে তো আপনার এসএসসি সিলেবাসের উপরই পরীক্ষা হবে, তাহলে তো আপনার অবশ্যই এসএসসি সিলেবাস এগুলো পড়ার কথা, রাইট? যদি আপনি সিলেবাসে না পড়েন তাহলে তো সমস্যা হওয়ার কথা। তাহলে এইভাবে আমরা শর্টকাট এটা সলভ করে ফেলবো, ঠিক আছে, যে কত দূরত্ব প্রবেশ করবে। ওকে, ডান। তাহলে আমরা অনেক কিছু শিখলাম। এখন আমরা হচ্ছে যে গতির গ্রাফগুলো একটু দেখবো। গ্রাফ, চলো আমরা দেখি গ্রাফ। আপনাদের ক্লাস শেষে আমি স্লাইডটা আপলোড করে দিব, ডোন্ট ওয়ারি। গ্রাফের ক্ষেত্রে ফার্স্ট থিং ফার্স্ট, আর কালকে আপনাদের হচ্ছে যে মারিয়াম আপু ক্লাস নেবে, মারিয়ামকে বেশি বিরক্ত করো না, ঠিক মতো পড়ো। গ্রাফের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল বলা হচ্ছে এস ভার্সেস টি। তারপরের ক্লাসটা আবার আমারই থাকবে, আর তারপরে থাকবে মিলন ভাইয়ের ক্লাস, ঠিক আছে? তো এস ভার্সেস টি গ্রাফে
আমি যাকে যেটা মানে যাদেরকে যেটা জিজ্ঞেস করবো মানে যেটা যেটা জিজ্ঞেস করবো বলে ফেলবা, ঠিক আছে? বলো 1 2 3 কোনটা কিসের গ্রাফ? 1 2 3 কোনটা কিসের গ্রাফ বলে ফেলো দেখি। না পারলে মাইট দিব। এগুলো সব হচ্ছে যে এন এর ক্যালকুলেশনটা ভাই আচ্ছা আরেকবার বুঝাই দিব। ঠিক আছে, তোমরা অ্যান্সার করতে থাকবে, ওকে এন এর ক্যালকুলেশন বুঝাই দিই। 1/n ইজ ইকুয়াল টু রিমেইনিং পার্সেন্টেজ অফ ভেলোসিটি। তো আমার যদি 80% বাকি থাকে, হ্যাঁ বেগ হারিয়েছে 20%, তাহলে 80% বেগ বাকি আছে, তাহলে 1/n ইজ ইকুয়াল টু 80%। সেখান থেকে বাকিটুকু তো 80% মানে কি 8/10। তো এখান থেকে n এর ভ্যালু চলে আসবে 2.5 এভাবে। ঠিক আছে, ওকে যেটা বলছিলাম করেন সলভ। ফার্স্টটা হচ্ছে আমাদের কি সমবেগ, তাই না? ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ। এটা কি হবে? সমত্বরণ বা ইউনিফর্ম এক্সিলারেশন। আর এটা হচ্ছে সমমন্দন, ইউনিফর্ম রিটার্ডেশন। একটা জিনিস মাথায় রাখবেন, সবাই একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমরা সমবেগ, সমমন্দন, সমত্বরণের কথা বলছি, থার্ড যে পয়েন্টটা ছিল সমমন্দনের গ্রাফ, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের এই পার্টটা, বিকজ বিগত বছরগুলোতে কখনোই সমমন্দনের গ্রাফ আমাদের পরীক্ষায় আসে না। এই বছর ফার্স্ট টাইম বোর্ডেই সমমন্দনের গ্রাফ দিয়ে দিছে। তো সমমন্দনের গ্রাফ এবার আসলে চান্স বেশি। নটরডেমে অলওয়েজ প্রতি বছর যেটা বোর্ডে আসে ওইটার আদলে প্রশ্ন হয়। সো আপনার বোর্ডে যদি কোনো প্রশ্ন আসে সেটা আবার হচ্ছে যে রিপিট হওয়ার চান্সেস অনেক অনেক হাই। সো ভুলেও যেন এই পার্টটুকু মিস না হয়, যেটা বোর্ডে আসছে ওটা আপনাদের আসার চান্স অনেক হাই থাকবে। ঠিক আছে, তাহলে গ্রাফ গেল। ভি ভার্সেস টি গ্রাফে কি হবে? এটা হচ্ছে কি সমত্বরণ, এটা সমবেগ, কারণ বেগের মান চেঞ্জ হয় নাই সময়ের সাথে। আর এটা কি হবে বলেন তো? সমমন্দনের গ্রাফ, কারণ বেগের মান আস্তে আস্তে কমতেছে। আর লাস্টে আমাদের এ ভার্সেস টি আছে, সেটা তো আপনারা পারবেনই, সেটা আমার সমস্যা নেই। এ ভার্সেস টি আপনারা এতবার পড়ছেন 9-10-এ, আমি জানি যে আপনাদের এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। ওকে, ভেরি গুড, আপনারা সবাই হচ্ছে যে ভালো মতো পারতেছেন, এটা দেখে খুবই ভালো লাগলো। আমরা আগাতে চাই, তাইলে আমরা গ্রাফ টাফ সবাই পারবো। তো একটু আমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো সলভ করি। বিগত বছরের কয়েকটা প্রশ্নে বেশ সুন্দর সুন্দর ট্রিক্স আছে, তো আমরা ট্রিকগুলো একটু জানতে চাচ্ছি যে কি কি ট্রিক আছে। আসেন আপনাকে ট্রিকগুলো দেখাই। প্রথম প্রশ্নটা দেখেন, একটি মুক্তভাবে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? রেশিও অফ ডিস্টেন্স covered in first, second, third second। বলেন কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের হচ্ছে যে অনুপাত কত? দেখি অ্যান্সার বলেন ফার্স্ট ফার্স্ট। বাবা আমাদের প্রায় অনেকখানি 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। 1:4:9। ভি ভার্সেস টি এ যদি পরিবর্তিত হয় মানে অসমবেগ হয়, এটা জিজ্ঞেস করছো? অসমবেগের ভাই কোনো সিগনিফিকেন্ট গ্রাফ নাই, সবই অসমবেগ, প্রতিটাই অসমবেগ। ঠিক আছে, ওকে যেটা বলছিলাম। হ্যাঁ, তাহলে এটা কি হবে ভাইয়া? 1:4:9। কেন?
আমরা জানি গ্যালিলিওর থার্ড ল অনুযায়ী h ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তো প্রত্যেকটা টি এর হচ্ছে যে স্কোয়ার ফরম্যাটে হচ্ছে যে আমাদের অনুপাত হবে। এটাই বলেছিলাম যে গ্যালিলিও থার্ড লটা ভালো করে মুখস্থ করো। এটা বলছে s ইজ ইকুয়াল টু 10 প্লাস এটি কিউব হলে a এর মাত্রার সমীকরণ লেখো। রাইট dimension of A from A is equal to 10 plus AT cube equation. এই জায়গায় একটা কাহিনী হচ্ছে, আপনারা অনেক সময় ভাবেন কি, আচ্ছা মনে হয় এইখানে আমার কোনটা কি সমান হবে, এটা আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান। এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে মাথায় রাখবেন এস হচ্ছে আমার কি এল, এখানে ত্বরণ বুঝায় নাই, এ কি বুঝাচ্ছে আমরা জানিও না, আমরা নর্মাল ধরে নিব। টি হচ্ছে টি কিউব, তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে এল টি ইনভার্স 3, শেষ। ঠিক আছে, এইভাবে হচ্ছে সলভ করতে হবে। আচ্ছা, এখানে একটা লিফটের সুন্দর কনসেপ্ট দেওয়া আছে যে একটা বস্তুকে যখন লিফটটা উপরে উঠছে, হ্যাঁ এ এক্সেলারেশন উপরে উঠছে, তখন আমরা ছেড়ে দিছি, তাহলে এই বস্তুটার হচ্ছে যে ত্বরণ কত হবে। এটা আসলে ইংলিশ ভার্সনে আসছিল, তো আমরা ইংলিশ ভার্সনে রেখে দিয়েছি যে আমাদের একটা অবজেক্টকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো যখন একটা লিফট এ ত্বরণে উপরে যাচ্ছে, তাহলে বস্তুটার উপর ত্বরণ কত হবে। আমরা সবাই মাথায় রাখবো লিফটের কনসেপ্ট, আপনার 9-10-এ যদি না পড়ে থাকেন দুটো জিনিস মাথায় রাখবেন, আমি এখানে লিখে দিচ্ছি। লিফট যদি উপরে উঠে তাহলে হচ্ছে আমাদের নাম কি, ত্বরণ হবে হচ্ছে জি প্লাস এ। লিফট যদি নিচে নামে তাহলে ত্বরণ হবে হচ্ছে জি মাইনাস এ। ঠিক আছে, আর যদি লিফটের তার ছিঁড়ে যায়, তার ছিঁড়লে জি মাইনাস জি তথা 0, তখন মনে হবে আমি মুক্তভাবে পড়ছি, আমার উপর কোনো ত্বরণ কাজ করছে না। বুঝা গেল? ওকে, আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। ওকে, গুড। এবার আসেন আমাদের একটু আগে একটা কথা ম্যাথ বলছিলাম, তাই না? কোন ম্যাথটা বলেছিলাম? এই যে এটা, যে কোন বস্তু পঞ্চম সেকেন্ডে এত, সো 5th সেকেন্ডে 0.74 মিটার গেছে, 10th সেকেন্ডে 1.14 মিটার গেছে, 15th সেকেন্ডে কত মিটার যাবে? তাহলে a is equal to u plus half a 2t minus 1 stth। তাহলে আমরা জানি এটা হচ্ছে 0.74 equal to u plus half a 2 into 5 minus 1, আর এটা হচ্ছে 1.14 মিটার যায়, u plus half a 2 into 10 minus 1। এই দুটোকে সলভ করলে আপনি u এবং a পাবেন। এই u এবং a পাওয়া গেলে আপনি সেটাকে ব্যবহার করে সুন্দর মতো হচ্ছে যে বাকি অংশটুকু করে ফেলবেন। বুঝতে পারছি? দেন হচ্ছে আপনি বাকিটুকু বের করতে পারবেন, ইজি। এটা কে পারবে দেখি, সরল শূন্য স্পন্দন গতির গতিপথ কেমন? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে যে locus of SHM। বলেন গতিপথ কেমন হবে, সরল চুন্ডিত স্পন্দন গতির গতিপথ কেমন হবে? পর্যায়বৃত্ত। ওকে, একজন বলছে পর্যায়বৃত্ত, বাকিরা দেখেন আপনি আজকে বুঝবেন কেন নদজ নরডেম কেন নরডেম, আপনি এখন বুঝবেন। একজন বলছে পর্যায়বৃত্ত, বাকিরা বলো। একজন তো বলেছে, একটা আপু বলেছে পর্যায়বৃত্ত, বাকিরা বলো। সরল রৈখিক, নাইস, রাফিকে ধন্যবাদ। সরল রৈখিক, স্ট্রেট লাইন, এবং এভাবে আপনি কনফিডেন্টলি ভুল দাগায় দিয়ে আসেন। বলবেন কেমনে, কিভাবে সম্ভব? সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন হওয়ার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে
ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ইটস অপোজিট। এই ধরনের ইকুয়েশনে যদি আমি সামহাউ এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি কে, তাহলে আসে ইজ ইকুয়াল টু কে এক্স। এই এ মানে হচ্ছে ওয়াই, মাইনাস কে কে লিখে ফেলো এম, এক্স তো এক্স, অর্থাৎ আমরা এ ভার্সেস এক্স গ্রাফ ড্র করলে একটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। এটা একটা স্ট্রেট লাইন। তুমি বলতে পারো কিভাবে? সরল দোলক তো এইভাবে ঘুরতেছে না, এই যে এমনি এমনি ঘুরে, তাই এমনি ঘুরলে আবার কেমনে? তো পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, সরল রৈখিক কেমনে হইল? সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের একটা শর্ত হচ্ছে আমাদের সাধারণত এটা সরল রৈখিকই হইতে হবে। এই যে এইচ প্রপোর্শন মাইনাস এক্স মানে সরল রৈখিক, মানে আমি সরল দোলক বা সিম্পল হারমোনিক যে পেন্ডুলামটা আমি সেটার মাধ্যমে বোঝাই, সরল দোলকের মাধ্যমে বোঝাই। তো যখন সরল দোলকের কথা আমরা বলি, ওটার একটা মানে আইডিয়া দেওয়া থাকে যে আমাদের এখানে 4 ডিগ্রির বেশি বিস্তার হইতে পারবে না, এটা মাস্ট বি 4 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। কারণ 4 ডিগ্রি বেশি হইলে তোমাদের লেভেলে সহজে বোঝার জন্য এটা এতটা উপরে উঠে যাবে যে এখানে সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য থাকবে না, তখন আর সিম্পল হারমোনিক মোশনের বৈশিষ্ট্য থাকবে না, যা স্পন্দন গতি হবে। সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন হবে না, জাস্ট হারমোনিক মোশন হবে, জাস্ট স্পন্দন গতি হবে। সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য এটাকে 4 ডিগ্রির মধ্যে থাকতে হয়, এবং 4 ডিগ্রির মধ্যে থাকলে এটা একটা স্ট্রেট লাইন বরাবরই হচ্ছে মুভ করে, এই জন্য এটা সরল রৈখিক গতিপথ হবে। বুঝতে পেরেছি? এটা সবাই কনফিডেন্টলি ভুল জায়গায় দিয়েছেন না। ক্লিয়ার? সমঝে? গুড, আশা করি বুঝতে পারছেন। গেল। আচ্ছা, একটা ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, সেতুর দৈর্ঘ্য 600 মিটার। ট্রেন 200 মিটার, ব্রিজ হচ্ছে 600 মিটার, আর ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। বলছে টাইম কত, টি কত? বলেন কত আসবে অ্যান্সার এখান থেকে, দেখে বলেন। অপশন দেওয়া আছে। আপনারা যারা ইংলিশ ভার্সনের বাচ্চা আছেন, আপনাদের কাছে প্রথমত আন্তরিকভাবে দুঃখিত, এবছর গাইডটা ইংলিশ ভার্সন বের করা সম্ভব হয় নাই। ইনশাল্লাহ নেক্সট বছর যারা 26 ব্যাচ তারা হয়তো বা ইংলিশ ভার্সনের গাইডটাই পাবেন। একটা বই বের করতে আসলে অনেক কষ্ট হয়। আপনারা আমি জানি আপনারা আসলে ভাবেন যে একটা বই বের করা অনেক সহজ। আপনি যেদিন বড় হবেন, যদি কোনোদিন বই লেখেন, তাহলে বুঝবেন ইটস এ হিউজ, মানে ইটস এ ভেরি ইরিটেটিং টাস্ক। হ্যাঁ, প্রচুর প্যারাদায়ক একটা কাজ, এবং বইয়ে আসলে ওরকম লাভ হয় না। একটা কোর্স নামাইলে আমার যে পরিমাণ লাভ হয় কম এফোর্টে, তার থেকে অনেক বেশি এফোর্ট দিলে আমার একটা বই নামাইতে হয়, এবং সেটা নিয়ে তারপরে রিস্ক থাকে যে আদৌ এটা চলবে কিনা, আদৌ এখান থেকে প্রফিট আসবে কিনা। সো এই জন্য আসলে দিন শেষে মানুষজন বইয়ে সহজে লিখতে চায় না, আর বই লেখাটাও অনেক কঠিন একটা কাজ, আসলে একটা ক্রিয়েটিভ কাজও বটে, বোরিং প্লাস ক্রিয়েটিভ। সো এই জন্য সবাই কাজ করতে চায় না। সো আই ডিড দ্য হার্ড জব। আশা করি হচ্ছে যে নেক্সট আরো ভালো কিছু হবে। বলেন কত আসে? 80 সেকেন্ড। হ্যাঁ, গুড। 80 সেকেন্ড কেন? কারণ আমরা এটা সবাই জানি, এটা আপনাদের অলরেডি বোর্ড 23-এ না 21-এ জানি একটা প্রশ্ন আসছিল এরকম, যে একটা ব্রিজকে যখন অতিক্রম করে একটা ট্রেন, তখন ট্রেনটাকে ব্রিজ এবং তার নিজস্ব দূরত্ব দুটোকেই কভার করতে হয়। অনলি দেন এই ট্রেনটা ফুললি এইখান বরাবর মুভ করবে, অর্থাৎ তাকে এতটুকু টোটাল ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এটা নিয়ে আমাদের হচ্ছে যে 200 প্লাস 600 বাই হচ্ছে 10, কারণ হচ্ছে যে আমরা জানি টি ইজ ইকাল টু এস বাই ভি, বাস এখান থেকে 80 সেকেন্ড আসে। আচ্ছা, কোনো ঘর্ষণহীন তলে একটি বলকে ছেড়ে দিলে কিরকম গতি লাভ করবে? এটা সমবেগে চলতে থাকবে। এটা আমি অ্যান্সারটা লিখে রেখেছি। দেখেন, একটা ফ্রিকশনলেস সারফেসে যদি একটা অবজেক্ট আমি ছেড়ে দেই, তাহলে ওর কিন্তু আমাদের নিউটনের ল অনুযায়ী কি ছিল, যেটা আজীবন সমবেগে সরল পথে চলতে থাকবে। তো আমার কিরকম গতি লাভ করা উচিত? তার সমবেগে চলা উচিত। দেখি 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলেন তো। আ প্যাসেঞ্জার, যারা বাংলা ভাষণ তারা তো দেখতেই পাচ্ছেন, আ প্যাসেঞ্জার ড্রপস an object in a uniform in a train running at uniform velocity. Find
হাউ find locus of the object. বাতাসের বাধা টাধা নাই, হ্যাঁ কি হবে বলেন? সরল রৈখিক মনে হয়। আচ্ছা, তাসিন বলেছে সরল রৈখিক, বাকি যেটা আমি এখনো জানি না। হ্যাঁ, লাইভ ক্লাসটা পরেও দেখা যাবে, হ্যাঁ সমস্যা নেই। সরল রৈখিক বলেছে। আমাদের এই 4টা লাইভ ক্লাস সবার জন্যই হচ্ছে যে অনলাইনে উন্মুক্ত, মানে সবসময় আপনারা দেখতে পাবেন। এটা আমরা ইউটিউবে আপলোড করে দিব প্রথম সপ্তাহের ক্লাসগুলো। বলেন কি হবে? উপবৃত্তাকার বলেছে, বি বলেছে। ভাইয়া সরল রৈখিক, আমি জানি আপনারা যারা উপবৃত্তাকার বলছেন তারা কেন বলছেন, ওই যে অনলাইনে কেউ না কেউ ভাইয়া পড়াইছে বা ভিডিও দেখছেন যে যদি হচ্ছে আমি মুভ করতে থাকি তাহলে যদি আমি এটাকে ছেড়ে দেই তাহলে এটা আসলে এই বরাবর নিচে যাবে, তাই না? এই বরাবর নিচে গেলে উপবৃত্ত সৃষ্টি হবে। এই তো এটা তো আপনাদের মানে মেইন হচ্ছে যে রিজন। অনলাইনে তো অনেক কিছু শিখছেন বা ভাইয়াও পড়াইছে, সবাই পড়াইছে, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন নাই, সেটা হচ্ছে এটা সমবেগে চলমান, ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো, বা এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্যাটিক ইনার্শিয়াল হচ্ছে রেফারেন্স ফ্রেম। তো আমাদের এই ধরনের ক্ষেত্রে যেখানে স্থির কিংবা সমবেগ, স্ট্যাটিক কিংবা ইউনিফর্ম ভেলোসিটিতে যদি কোনো রেফারেন্স ফ্রেম থাকে, তাহলে আমাদের হচ্ছে যে মানে যে কোনো মুভমেন্ট এটা নর্মালিই হবে। যদি এটা ত্বরণে গতিশীল থাকতো, যদি আমাদের এটা একটা মানে কি বলে এটাকে এক্সিলারেশনে যদি এটা থাকতো, তখন দেখা যেত আমাদের এটা উপবৃত্তাকার পথে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু ত্বরণের কথা বলা নাই, আমাদের কিন্তু একটা জড় প্রসঙ্গ কাঠামো, এটা অজড় না, এটা নন ইউনিফর্ম হচ্ছে রেফারেন্স ফ্রেম না, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না। সো এটা একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটা আপনারা সবাই মিস আউট করেছেন, বুঝতে পেরেছি? দেখছেন নরডেমে যে কি ট্রিকি কোশ্চেন আছে, বুঝা গেছে এবার? বিডি এর ইংলিশ মিনিং কি? কোনটা বিডি? ও আচ্ছা 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 আচ্ছা, দেখে দিচ্ছি। এটা হচ্ছে যে তোমার উপবৃত্তাকার, এটাকে আমরা বলি হচ্ছে যে প্যারাবোলিক, আর বক্রাকার হচ্ছে যে কার্সিভ, কার্ভ, ঠিক আছে, কার্ভড আর কি। ক্লিয়ার? সমঝে? মজা পাইছেন? সি হবে आंसर। গুড, সবাই ধরতে পারছেন। আমি জানি আপনারা বুঝে বলছেন না বুঝে বলছেন। লাস্ট কোশ্চেন, গতির। একটি ঢালবে একটা গোলক পড়তে থাকলে তার গতি কি? ইফ মানে হচ্ছে এরকম বলা হয়েছে এটার গতি কেমন, মোশন। ঘূর্ণন মানে হচ্ছে যে রোটেশনাল। চলন, চলনটা আমি ভুলে গেছি, চলনটা মানে লিনিয়ার, মোস্ট প্রবাবলি লিনিয়ার। ও না, সরল রেখে হচ্ছে লিনিয়ার। চলনকে জানি আমরা কি বলতাম, ভুলে গেছি, ওয়ার্ডটা ভুলে গেছি চলনের। আর জটিল তো হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স। বলেন কোনটা হবে? রোটেশনাল হবে নাকি কি কোনটা হবে? সবাই বলছে এ ডি, এ ডি। আচ্ছা, এটা হবে জটিল। কেন? এটার মধ্যে দুটো বেগ আছে। এক, এইটার মধ্যে ঘূর্ণন বেগ আছে, রোটেশনাল বা ঘূর্ণন। আরেকটা এটার সাথে আছে হচ্ছে আমাদের সরল রৈখিক বা লিনিয়ার। সো দুটোই আছে, সরল রৈখিক বা লিনিয়ার। সো দুটোই এক্সিস্ট করে, মাথায় থাকবে সবার। ওকে, এটা সোজা, আমি অ্যান্সার আগে থেকে বলে দিচ্ছি 1 ও 2। পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা সঠিক? বেগ অসম এবং ত্বরণ সুষম। কারণ আমরা জানি যদি বেগ সুষম হয় বা হচ্ছে যে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি হয়, অসম বেগ মানে হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি, আর হচ্ছে আমাদের ত্বরণ সুষম মানে হচ্ছে যে ইউনিফর্ম এক্সিলারেশন। তো যদি আমাদের ভেলোসিটিটা হচ্ছে যে ইউনিফর্ম হয় তাহলে তো আসলে এটা মানে এক্সিলারেশন তো হচ্ছে আমাদের ইউনিফর্ম হওয়া সম্ভব না, সেটা জাস্ট 1 আর 2 হবে, বোঝা যায়। এটা আমি আমাকে ব্যাখ্যা দিচ্ছি না। আচ্ছা, এটা লাগবে না কোনোটুকুই, বাকিগুলা হচ্ছে যে সোজা। আমি এখানে কয়েকটা, আমি আপনাদের স্লাইড দিয়ে দিব একটু পরে। এখানে বেশ কিছু ম্যাথ হচ্ছে এইচসিসি মানে যারা হলিক্রসের দেখবেন, এটা আপনারা অলরেডি যেহেতু আপনারা মানে কোর্সে আছেন, যারা কোর্সে আছেন সবাই আপনারা অবশ্যই বইটাও পেয়ে যাওয়ার কথা।
তো বইয়ের মধ্যে দেখবেন আমরা বেশ কিছু হচ্ছে যে বিগত বছরের প্রশ্নে হলিক্রসে ইন পার্টিকুলারলি দেখবেন এই যে গড় দ্রুতি দিয়ে ম্যাথ দেওয়া আছে, দেখছেন, অ্যাভারেজ স্পিড দিয়ে। সো অ্যাভারেজ স্পিডের যেহেতু ম্যাথগুলো আমি আর এখানে করাই দিচ্ছি না, এগুলো না মানে করায় দেওয়ার মতো কিছু নাই, আপনারা সলভ করলেই নিজে নিজে বুঝে ফেলবেন। একটু কাইন্ডলি হচ্ছে যে এই গড় দ্রুতির ম্যাথগুলো পার্টিকুলারলি হলিক্রসে যারা আছে পড়েন, নরডেমও পড়েন, বিকজ দিন শেষে কোয়েশ্চেন ওইখান থেকে আসার চান্স বেশি। বাট নরডেম আমার কাছে মনে হচ্ছে ফিজিক্সে ওরা ট্রিকি কোয়েশ্চেন করতে পছন্দ করে, বেসিক থেকে নাড়া দিতে পছন্দ করে। সো হলিক্রসে একটু হচ্ছে যে এই গড় দ্রুতি থেকে যেহেতু প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, একটু এখান থেকে এগুলো পড়ে ফেলেন, ঠিক আছে? আমি স্লাইড এগুলো ইনক্লুড করে রাখছি, তো স্লাইডটা দিয়ে দিলে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, নাইস। তাহলে আমরা হচ্ছে মোটামুটি এতটুকু সবাই পারলাম আশা রাখি। আমরা চলে যাব হচ্ছে এখন বল চ্যাপ্টারে। সবাই হেডিং দেন বল। আসেন চ্যাপ্টার 3 বল। বল অধ্যায়ে অনেক কিছু আছে, বাট আমরা স্পেসিফিক্যালি যে টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়বো, যে টপিকগুলো আমাদের বারবার দরকার। তো আসেন আমরা বল অধ্যায় ফার্স্টে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আপনাদের এই বছর যেটা বোর্ডে আসছে, নিশ্চল কোণ। বিকজ আপনারা কেন জানি এটা পারেন না, নিশ্চল কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। নিশ্চল কোণের ম্যাথটা করার আগে চলেন আপনাদের হচ্ছে যে এইবার যে রাজশাহী বোর্ডে ম্যাথটা আছে আমি সেটা দিয়ে শুরু করি। বলা হয়েছে থেটা হচ্ছে 15 ডিগ্রি, এখানে একটা অবজেক্ট। আমি এটা করাচ্ছি একটাই কারণ, যেহেতু বোর্ডে আসছে নরডেমে আসার চান্স হাই। মিউ হচ্ছে 0.2 দেওয়া আছে, জিজ্ঞেস করা হয়েছে বস্তুটি পড়বে কিনা, এটাই প্রশ্ন, বস্তুটি পড়বে কিনা। উইল দ্য অবজেক্ট ফল। তো বস্তুটা পড়বে কিনা এটা বুঝবো কেমনে, কিভাবে, হোয়াট আর দি সিমটমস দ্যাট উই ক্যান আইডেন্টিফাই। ফার্স্ট অফ অল নিশ্চল কোণের কনসেপ্ট বা ফর্মুলা হচ্ছে এটা, tan theta is equal to mu। তাহলে theta is equal to আসবে tan ইনভার্স মিউ। এটা করলেই দেখবা 11.43 ডিগ্রি আসার কথা, সামথিং আসছে। তো ভাইয়া পড়বে না কিনা আগে আমরা বুঝি এটার মানে কি। এটার মানে হচ্ছে সর্বোচ্চ এতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত বস্তুটা স্থির থাকবে। সাপোজ এইটা হচ্ছে আমার আইপ্যাড, আমি আইপ্যাডের উপরে আমার এই কলমটা রাখছি, এই কলমটা এখন স্থির আছে, এরকম করতেছি করতেছি, দেখো এখনো স্থির আছে, এই পর্যন্ত যাওয়ার পরে পড়ে গেছে। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই না? এটার সাথে এই বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই যে অ্যাঙ্গেলটা আছে এর থেকে বেশি উপরে নিলে পড়ে যাচ্ছে। এই হাইয়েস্ট কতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত নিলে আমার এটা পড়বে না, এটাই হচ্ছে আমাদের নিশ্চল কোণ বা অ্যাঙ্গেল অফ রিপোজ। তো এখন আমার এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা কত আসছে, 15 ডিগ্রি না? তাহলে 15 ডিগ্রি তো 11 ডিগ্রি থেকে বড়, তাহলে কি বস্তুটা অবশ্যই পড়ে যাবে, এটাই অ্যান্সার, পড়ে যাবে। আমি বারবার বলছি আমার একটা গাট ফিলিং এই বছর এটা থেকে একটা কোয়েশ্চেন দিতে পারে, যেহেতু অলরেডি বোর্ডে আসছে দেওয়ার চান্স অনেক হাই। এটা কেন আমি বলতে পারতেছি জানেন? এটা বলতে পারছি একটা রিজন আছে, এখনো বই পান নাই, পেয়ে যাবেন, টেনশন নেই। বই যারা পান নাই এমন ভয় পাওয়ার কিছু নেই, পেয়ে যাবেন। বই হচ্ছে যে আমাদের প্রচুর অর্ডার আসছে, তো আমরা গত 2 দিন ধরেই সব পাঠাচ্ছি। আমরা পাঠানো শুরু করছি কবে? পাঠানো শুরু করছি শনিবার দিন থেকে। তো শনিবার দিন পাঠাইছি অর্ধেক লট, অনেকে গতকালকে পেয়েছে, অনেকে আজকে পাচ্ছে, অনেকে কালকে পাবে। সো এই আর কি, যেতে মানে এই সপ্তাহের মধ্যে সবাই পেয়ে যাবে, কারণ ঈদের আগে না দিতে পারলে একটা ঝামেলা পড়ে যাবো আমি। সো আপনাদের যারা কোর্সের মানুষজন তাদেরকে আমি ঈদের আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই। ডান সবার এতটুকু? ওকে, নিশ্চল কোণ। আচ্ছা, তাহলে নিশ্চল কোণ হচ্ছে বেসিক বুঝতে পারছি, তাহলে এটা আই গেস আপনারা সবাই পারবেন। এটা আচ্ছা, এটা কেন বলছিলাম যে এই বছর এটা আসতে পারে, আমি আপনাকে একটা ম্যাথ দেখাই তাহলে বুঝবেন এটা বলার পিছনে জাস্টিফিকেশনটা কি। হলিক্রসের এই কোয়েশ্চেনটা দেখেন, আমি একটু জুম করে দিই। আচ্ছা, হলিক্রসের এই কোয়েশ্চেনটা দেখেন। এই কোয়েশ্চেনটার যখন আপনাকে বলছে v1 এর মান কত, আপনারা আই গেস বুঝতেই পারতেছেন এটা কিন্তু v1 v2 মানে নরমাল যে ফর্মুলা সেটা দিয়ে করা যায় না। এই টাইপের কোয়েশ্চেন যখন আপনি দেখতেছেন যে আমাকে v1 v2 কোনোটাই দেওয়া নাই, তাহলে আপনাকে একটা স্পেশাল ফর্মুলা ইউজ করতে হয় যেটা আপনার বইয়ে দেওয়া আছে। কোনটা? v1 = m1 - m2 * u1 + 2m2 u2 / m1 + m2।
এই ফর্মুলা দিয়ে এটা করতে হবে। এখন বলতেছি কেন এটা আমি বললাম যে মানে হলিক্রসে 24 সালে দিয়েছে। দেখেন এটা রিজনটা হচ্ছে আমরা এর আগে 23 সালের আগে কখনোই হচ্ছে যে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন দিয়ে কোনো ম্যাথ পাই নাই বোর্ডে। 23 সালে আসলো, তার পরের বছর হলিক্রসে দিল, তার আগে কিন্তু কখনো দেয় নাই। সো বোর্ডে কি আসছে এইটা থেকে প্রেডিক্ট করা যায় যে অ্যাডমিশন টেস্টে কি কোয়েশ্চেন আসতে পারে। এই জন্যই দেখা যায় যে বারবার আমরা বলি যে আসলে কোয়েশ্চেন ব্যাংক ঘেটে পড়লেও আমরা প্যাটার্ন বুঝতে পারবো, বাট কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন পড়ার চান্স বেশি নেই। এতে স্যারের মেন্টালিটি বোঝা যায় যে সাধারণত যেটা যেই বছর বোর্ডে আসে স্যার ওই ধরনের কোয়েশ্চেনগুলোকেও আবার দিতে পছন্দ করে, বিকজ এগুলো আলোচনায় থাকে। তো স্যারও দেখতে চায় যে আচ্ছা ঠিক আছে এবার তো বোর্ডে আসে, দেখি বোর্ড স্ট্যান্ডার্ড পড়াশোনাটা আসলে মানুষ পারে কিনা। এই জন্য প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন যেন তুমি পারো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন তো জুম করে তো ঝামেলায় পড়ে গেলাম, এটাকে আবার ঠিক করতে হবে। দাঁড়াও দেখি কি করা যায় এটাকে। আচ্ছা হয়েছে, ঠিক হয়েছে, একটু বাঁকা হয়েছে, চলবে, সমস্যা নেই। ওকে আমরা আগাই। কোথায় ছিলাম? আমরা টপিক পড়তেছিলাম। ওকে ফাইন, এটা পড়েছি নিশ্চল কোন টপিক। নিশ্চল কোন টপিকের পরে আমরা আরেকটা থিওরি পড়বো, সেটা হচ্ছে এই থিওরিটা। এটা আমাদের সবার দরকার। নিউটনের 3টা সূত্র, তাই না? 3 লজ। প্রথম সূত্র হচ্ছে, প্রথম সূত্র কি প্রকাশ করে? বল এবং জড়তার ধারণা, এটা অবজেক্টিভে দেয়। হ্যাঁ, দ্বিতীয় সূত্র কাকে প্রকাশ করে? বলের গাণিতিক রূপ। তৃতীয় সূত্র কাকে প্রকাশ করে? তৃতীয় সূত্র প্রকাশ করে হচ্ছে বলের জোড়া ধর্ম। ফোর্স ওয়ার্ক ইন পেয়ার্স। এটা হচ্ছে ফোর্স আর হচ্ছে ইনার্শিয়া, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ফোর্স। ওকে ডান, এটা আসছে, এটা সবাই মাথায় রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই যে বলের জোড়া ধর্ম, নিউটনের থার্ড ল আমাদেরকে কি বলছে? যে আমরা বল প্রয়োগ করেছি এই জায়গায় F1, তাহলে আমরা F2 বল হচ্ছে যে ফেরত পাবো, রাইট? তাহলে যদি আমরা F1 এবং F2 বল ফেরত পাই, তাহলে এই দুইটা হচ্ছে যে প্রশ্ন মতে আপনারা জানেন F1 ইজ ইকুয়াল টু F2 মাইনাস F2। তাহলে এই F1 এবং F2 এই দুইটা কি যদি এরকম ভাবে করা যায়, তাহলে আমি টোটাল ফোর্স যদি বের করি, সামেশন অফ টোটাল ফোর্স, তাহলে কি F1 প্লাস F2 না? যে এই দুটো বল যেহেতু এক জায়গায় প্রয়োগ হচ্ছে, তাহলে টোটাল কত আসে? তাহলে F1 আর F2 এর মধ্যে দেখা যাচ্ছে দুটো সমান, তাহলে F1 মাইনাস F1 জিরো চলে আসলো। আয় হায়, তার মানে তো হচ্ছে যে কোনো জায়গায় বল প্রয়োগ করলে টোটাল ফোর্স তো জিরো, মানে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে, সাম্য তৈরি হচ্ছে, তাই না? এটাই তো দাঁড়াচ্ছে। ঘুষে দিলাম, স্থির, মানে টোটাল তো ফোর্স জিরো হয়ে গেল। এখন আমাকে বলেন এটার মধ্যে আদৌ কি এটা ঠিক আছে কিনা? এই যে কথাটা বললাম, এটা কি ঠিক আছে কিনা? এক্সামের লিংক হচ্ছে ভাই আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া। আজকের এক্সাম ভাই আজকের সাবজেক্টের উপরে, প্রতিদিনের এক্সাম প্রতিদিনের পড়ার উপরে। আমি আমার টার্গেট হচ্ছে রেগুলারে পড়া, রেগুলার পড়বেন। আজকে কি ক্লাস 2টা শেষ হবে, আপনি রাত 9টার মধ্যে পড়ে 9টার সময় এক্সাম দিয়ে ফেলবেন, শেষ। প্রতিদিন পড়া প্রতিদিন শেষ। ডেইলি এক্সাম মানে হচ্ছে প্রতিদিন পড়া প্রতিদিন শেষ। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে 3 মিনিট ব্রেক দেবো, সমস্যা নেই। বলেন কত হয়েছে? এটা কি ঠিক আছে নাকি রং আছে? ভাইয়া এই জিনিসটা রং, এই কথাটাই রং। এবং জানেন এই জিনিসটা কেন পড়াচ্ছি? বিকজ এইটা থেকে একটা অসাধারণ অবজেক্টিভ করা হয়েছিল। দেখেন বেসিক ওরা কত যে নাড়া দেয়। আমরা এই জিনিসটা যখন পড়ি তখন আমরা বুঝি না। ভাই আমি যখন ঘুষি দিচ্ছি আমার হাত দিয়ে আমার এই তালুর উপরে, এখানে দুটো আলাদা আলাদা অবজেক্ট কাজ করছে। আমি ফোর্স দিচ্ছি ওর উপরে, ও ফোর্স দিচ্ছে আমার উপরে। এখানে দুটা ভিন্ন অবজেক্টের উপর ফোর্স তৈরি হচ্ছে। অ্যাকশন ফোর্স একটা, রিঅ্যাকশন ফোর্স আরেকটা।
এখন যদি দুটো ভিন্ন সিস্টেম থাকে তাদেরকে একত্রে যোগ করা যায় না। তাদেরকে একত্রে যোগ করলে সেটা রং। আমি যখন সাম্যাবস্থার কথা চিন্তা করি তখন আমাদের একই অবজেক্টের উপর দুটো ফোর্স তৈরি হইতে হয়। একটা ফোর্স হচ্ছে এইটার উপর, একটা ফোর্স হচ্ছে এইটার উপরে, দুটাকে যোগ করে সাম্যাবস্থা তৈরি হচ্ছে দেখানো যায় না, বিকজ একই বস্তুর উপর যদি দুটো ফোর্স, যেমন আমি এই কলমটার উপরে দুই দিকে ফোর্স দিচ্ছি, কলমটা মুভ করতেছে না, কলমটা এখানে আছে, এইটা সাম্যাবস্থায় আছে আমার এই দুইটা হাতের ফোর্স দ্বারা, কারণ দুটো ফোর্স এই কলমে প্রডিউস হয়েছে, এই কলমে অ্যাপ্লাইড হয়েছে। ঘুষি দেওয়ার সময় আমার এই ফোর্স এই খালুর উপরে আসছে, আমার হাতে যে ব্যথা পাচ্ছে সেটা তালুটা আমার হাতের উপরে দিচ্ছে। তাহলে এখানে দুইটা ফোর্স দুইটা জিনিসের উপরে সাম্যাবস্থা হতে হলে একই বস্তুর উপর দুটো ফোর্স তৈরি হতে হয়, সেটা এখানে হয়ই নাই। কেন এতগুলো কথা ঘুরায় পেঁচায় বললাম জানেন, ভেঙে? কারণ আমরা এই অবজেক্টিভটা আপনাকে সলভ করে দিতে চাচ্ছিলাম। দেখেন কত সুন্দর একটা প্রশ্ন, অসাধারণ প্রশ্ন, যে এইচএসসি 23 হলিকসের 23 সালের এটা প্রশ্ন। প্রশ্নটা কি বলছে? নিউটনের তৃতীয় সূত্র একটি বস্তুর উপর প্রযোজ্য। থার্ড ল is applicable on a single object। ঠিক আছে? ভরবেগের পার্থক্য ঘাত বল, এটা তো আপনারা জানেন, এমভি মানে ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ঘাত বল তথা জে, এটা তো সত্য, আপনারা জানেনই। আর ক্রিয়া প্রতিক্রিয়া বল সাম্যাবস্থা তৈরি করে না। অ্যাকশন রিঅ্যাকশন doesn't create equilibrium। অ্যান্সার কত হবে? 2 আর 3। দেখেন এই কোশ্চেনটা বেশিরভাগ মানুষ দাগায় আসে 1 আর 2, কারণ তারা ভাবে ক্রিয়া প্রতিক্রিয়া সাম্যাবস্থা তৈরি করে F1 = F2, আর তারা মনে করে আরে নিউটনের তৃতীয় একটা বস্তুর উপর তো প্রযোজ্য হচ্ছে না, এখানে দুইটা ভিন্ন বস্তু হচ্ছে যে কি থাকছে, কাজ করছে। সবাইকে অবজেক্টিভটা বুঝতে পেরেছি? মজা লাগছে অবজেক্টিভটা পড়ে? ওকে, আশা করি মজা পেয়েছেন। মানে আমার কাছে ভালো লাগছে অবজেক্টিভটা পড়ানোর সময়, আমার কাছে মনে হচ্ছে না একটা ভালো কিছু পড়াইছি। ওকে, ডান, এটা গেল। এরপরে আসেন আমাদের এই বল চ্যাপ্টার থেকে আর কি কি পড়তে হবে। বল চ্যাপ্টার থেকে আমি হচ্ছে যে আপনাকে বলে দিচ্ছি কি পড়তে হবে, বিকজ আমাদের অত কিছু বল চ্যাপ্টারে কঠিন লাগবে না। এই ফর্মুলা দুইটা মাস্ট মুখস্থ করবেন। নাম কি, m2u2 প্লাস m1 মাইনাস m2 ইন্টু v1 ইন্টু u1 বাই m1 প্লাস m2, আর v2 কত? এই ফর্মুলাটা কখন ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। এই ফর্মুলা দুইটা ইউজ করবেন তখনই যখন আপনাকে v1 v2 কোনোটাই দেওয়া নাই, বোথ নট গিভেন। যদি দুইটার কোনোটাই দেওয়া না থাকে তখনই শুধুমাত্র এটা ইউজ করবেন, এছাড়া না। এছাড়া m1 u1 প্লাস m2 u2 ইউজ করবেন। ঠিক আছে? এটা যেন সবার মাথায় থাকে। গেল, এই দুটা গেছে। আরেকটা হচ্ছে আপনাদের ফ্রিকশন ফোর্সের ফর্মুলা। ফ্রিকশন ফোর্স Fr ইজ ইকুয়াল টু, আপনারা শিখে আসছেন মিউ ইন্টু ডাব্লিউ, এটা একটু রং, এটা হবে মিউ ইন্টু আর। আর হচ্ছে প্রতিক্রিয়া বল বা রিঅ্যাকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সের পার্টটুকু আমি এখন আপনাদেরকে এখানে ডিটেল দিচ্ছি না, বিকজ আমি যদি আপনাকে এটা ডিটেল পড়াতে চাই অনেক সময় লাগবে, আর এটা আপনারা কম টাইমের মধ্যে কম্প্যাক্ট ভাবে বোঝানো পসিবল না। আপনি জাস্ট এটা মাথায় রাখবেন, প্রতিক্রিয়া বল। আরেকটা জিনিস জাস্ট মাথায় রাখবেন, মিউ এস ইজ গ্রেটার দেন মিউ আর, মিউ কে, মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। যে আমাদের যেটা স্ট্যাটিক মানে মিউ এস মানে হচ্ছে আমাদের কি, মানে স্ট্যাটিক ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা ডাইনামিক ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। আমি আপনাদের আজকে পেইড ব্যাচের যে নাম কি গ্রুপটা আছে, সেই গ্রুপে একাডেমিকের 3টা লেকচার আপলোড করব। একাডেমিকের 3টা, এটা আপনাদের আজকেই দেখতে হবে এমন না, আপনারা পরে দেখেন, কোনো সমস্যা নেই। একাডেমিকের 3টা লেকচার আপলোড করব। এই 3টা লেকচার আপলোড করার উদ্দেশ্য হচ্ছে, যদি কারো 9-10-এর ফ্রিকশন এবং কপিকল এই দুটো টপিক ঠিকমতো পড়া না থাকে, বা ফ্রিকশন এবং পুলি যেটা বলেন আপনি, এই দুটো টপিক যদি পড়া না থাকে, যেন আপনি অবশ্যই ডিটেইলে পড়তে পারেন।
ফ্রিকশন এবং পুলি আপনাকে আধা বিঘা পড়ায় আমার লাভ নাই, ওটা আপনি কিছুই বুঝবেন না, আর আপনার শর্টকাট শিখাইলে আপনি কিছুই মাথায় ঢুকাবেন না। সো আমি আপনাদেরকে 3টা লেকচার দিব 1 ঘন্টা করে, ওটা দেওয়া থাকবে, গ্রুপে আপলোড করা থাকবে, একাডেমিক্যাল লেকচার আমার। আপনাদের যদি মনে হয় যে ভাইয়া এই 3টা লেকচার আমার দরকার, আমি আসলে পারি না, আমার বেসিকের দুর্বলতা আছে, তাহলে দেখবেন, এলস দরকার নেই। বাট যদি আপনাকে বল ভালো করে বুঝতে হয় তাহলে এই 2টা জিনিস ভালো করে পড়াটা দরকার। যেহেতু এখন ফ্রি আছেন, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু সেটা আমি গ্যারান্টি দিতে বলতে পারতেছি না, বিকজ এই পর্যন্ত আসে নাই। বাট যেহেতু সিলেবাসে আছে, সো দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। বাট যদি শিখতে হয় তাহলে এটা ভালো করে শিখতে হবে, এখান থেকে শিখতে হবে। আপনাকে ডিটেইলে এখানে আমি এখন 1-2 ঘন্টা পরে আমার লাভ হবে না, আপনাকে এটা ভালো করে শেখা দরকার, ঠিক আছে? ওকে, এটা আপনাদেরকে আমি দিয়ে দিবনি, যাদের দরকার তারা হচ্ছে এখান থেকে দেখে নেবেন, আশা করি আপনাদের উপকার হবে। তাহলে এটা গেল মিউএস, আর হচ্ছে যে মিউকের কাহিনী। আর কি আছে, আর কি আছে? আর একটা জিনিস আমি পরে চাইছিলাম, ও আচ্ছা, ভরবেগের ম্যাথে তো আপনারা পারেনি। ভরবেগ হচ্ছে আপনারা জানেন যে ইজিক্যাল টু এফটি, আর সেখানে আসবে হচ্ছে যে এফ কে যদি আমরা লিখি হচ্ছে যে এম এ ইন্টু টি, এ মানে ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, কাটাকাটি করলে আসে তথা এম ভি মাইনাস এম ইউ। বাস, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। সেখান থেকে আমরা জানি হচ্ছে যে বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? গেল। তো আশা রাখি আপনারা সবাই হচ্ছে যে বুঝতে পেরেছেন কিভাবে কি হবে। আমাদের বইটাতে, মানে আমার যে গাইড বইটা আপনারা পাবেন, এখানে যথেষ্ট এরকম কমপ্লেক্স ম্যাথ দেওয়া আছে, তো ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, বল থেকে আমাদের সেরকম কঠিন কোয়েশ্চেন আসে নাই, আমি যা দেখেছি মোটামুটি সহজ প্রশ্নই আসছে, আমি কয়েকটা আপনাদের সলভ করে দিব। হাওয়েভার, বলেন বল বনাম সরণ লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? এ ভার্সেস টি গ্রাফের এরিয়া কি নির্দেশ করে? এ ভার্সেস টি গ্রাফে এরিয়া কি নির্দেশ করবে বলেন তো বাচ্চা? ঘাত বল বলের ঘাত। আচ্ছা, ঘাত বল বলের ঘাত হচ্ছে যে তোমাদের এখন আসার চান্স অনেক কম, এটা আগে ছিল 21 সালে, এবং তুমি দেখবা ঘাত বল বলের ঘাত থেকে যে কোয়েশ্চেন আসে সেটাও অনেক আগে আসছে, তোমাদের নতুন সিলেবাসে বাদ দিয়ে দিছে। তো তোমাদের এখন ঘাত বল বলের ঘাত থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব একটা নাই, এটা নিয়ে টেনশন নেওয়ার কারণ নাই। যদি বলের ঘাত নিয়ে কোয়েশ্চেন থাকে, বলের ঘাত হচ্ছে বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলে, বা এটাকে আমরা বলেছি ইম্পালসিভ ফোর্স, মানে সরি ফোর্স অফ, নাম কি, ইম্পালস অফ আ ফোর্স, যে বল এবং সময় বা হচ্ছে যে ফোর্স এন্ড টাইমের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টকে আমরা বলি ইম্পালস অফ আ ফোর্স বা বলের ঘাত। তো এই বলের ঘাতকে আমরা লিখছি হচ্ছে জে ইজিক্যাল টু এফটি দিয়ে, সেটাই। তো আমি এটা আগের সিলেবাসের পড়া, তারপর আমি পড়াই দিছি আর কি, এটা এখন আসে না বিকজ তোমাদের বই থেকে এটা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, যেটা বলছিলাম, কি হবে? কাজ বুঝাবে। কি বুঝাবে বাচ্চা? কাজ বা ওয়ার্ক। মাথায় থাকবে সবার? সাদাফ আল নাবিয়াত। আচ্ছা, যদি কারো হচ্ছে যে একসেপ্ট করা না হয়ে থাকে আমাকে ইনবক্স করেন, ঠিক আছে? কাজ বুঝাচ্ছে। ওকে, এইটা হচ্ছে একটা সুন্দর কোয়েশ্চেন, যে কোনো এম ভরের বস্তু বিস্ফোরিত হয়ে 2 ভাগে ভাগ হয়েছে, m explodes into m1 and m2. Goes v1 and v2 opposite. Find ratio of m1 by m2. খুবই সোজা। আগে ছিল স্থির, তারপরে হয়েছে এরকম, তাহলে ভরবেগ বা মোমেন্টাম সংরক্ষিত। এখন এই জায়গা হবে মাইনাস, কেন? বিকজ একটা প্লাসে গেছে আর একটা মাইনাসে গেছে, তাহলে m1 বাই m2 ইকুয়াল টু v1 বাই v2, শেষ। আচ্ছা, বৃষ্টির ফোঁটা, আচ্ছা একটু উল্টা করছি, m2 বাই m1 হবে। হ্যাঁ, বলেন বৃষ্টি ফোঁটা সুষম বেগে নিচে পড়লে নিট বল কত? দেখি পারেন কিনা, এটা আমাদের লাস্ট প্রশ্ন আজকের। বৃষ্টির ফোঁটা নিট বল ভাবে যদি নিচে থাকে তাহলে কত হবে?
নেট ফোর্স হবে 0। কারণ কি, সমবেগে পড়তেছে। সমবেগে পড়া মানে কি, ওর মধ্যে কোনো ত্বরণ নাই, ত্বরণ না থাকা মানে কি, ফোর্স নাই, 0। দেখেন সুন্দর একটা প্রশ্ন 23 সালে আসছে, এই প্রশ্নে কয়েকবার ঘুরে ফিরে আসছে আর কি। বাকিগুলো আচ্ছা, এইটা একটা ভালো এক্সাম্পল। আমাকে বলেন, আচ্ছা এটা আমি সরাই ফেলি আগে, এই জায়গায় দাগা দেখি দিয়ে, হ্যাঁ বলেন দেখি পারলে আমাকে এটা বলেন যে সংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা, which is an example of conservative force। বলেন সংরক্ষণশীল বলের উদাহরণ কোনটা? ইলেকট্রিক ফোর্স, স্প্রিং, আর কি গ্র্যাভিটেশনাল। অ্যান্সার হবে 1, 2 ও 3। কি হবে অ্যান্সার? 1, 2 ও 3। কেন 1, 2 ও 3 হবে বাচ্চা? কারণ এখানে তড়িৎ বল, স্প্রিং বল, মহাকর্ষ বল সবগুলোই সমান। অনেকে কনজারভেটিভ ফোর্স চিনে না, সংরক্ষণশীল বল চিনে না। সংরক্ষণশীল বল হচ্ছে কোনো একটা বল দিয়ে কৃত কাজ। মানে মনে করো আমি এই কলমটাকে এখান থেকে এখানে উঠাইছি, উঠাই ছেড়ে দিলাম, আবার এটা আগের অবস্থায় আসছে, তাহলে উপরে উঠাইতে এবং নামাইতে যতটুকু কাজ হচ্ছে সেটা একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে কাজ পজিটিভ হয়েছে আর নেগেটিভ হয়েছে, এই দুটোকে তুমি যদি যোগ করো তাহলে টোটাল আসে 0। তাহলে টোটাল যে 0 আসবে তাহলে সেটাকে একটা সংরক্ষণশীল বল। অর্থাৎ যদি আমার একটা বল দ্বারা কৃত কাজ বা এনি ওয়ার্ক ডান বাই এনি ফোর্স, যদি আমার টোটাল গতিপথে বা টোটাল হচ্ছে যে যাওয়া আসা মিলায়, যদি আমার টোটাল ওয়ার্কটা 0 হয় তাকে আমরা বলি সংরক্ষণশীল বল। আর যদি টোটাল ওয়ার্ক 0 না হয় তাহলে অসংরক্ষণশীল বল, নন কনজারভেটিভ ফোর্স। যেমন ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সে কি হয়, তুমি এখান থেকে এই জায়গায় যাবা আর এখান থেকে এই জায়গায় আসবা, এখানে W ইজিক্যাল টু Fs, সরি এখানে হচ্ছে যে আমাদের ফ্রিকশন ফোর্সে কি হবে, মাইনাস FRS, এখানেও মাইনাস FRS, দুইটা যোগ করো 2 মাইনাস 2 FRS। যাওয়ার সময়ও আমাদের কি কাজ নেগেটিভ, আসার সময় কাজ নেগেটিভ, দুইটা মিলাই নেগেটিভ কাজ দিবে। তো এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথ। আশা করি আপনাদের ফার্স্ট ক্লাসটা আপনারা বেশ ভালো উপভোগ করেছেন। আমি অনেক ডিটেইলে অনেক কিছু হচ্ছে কভার করার চেষ্টা করেছি, সো একটু রাশ লাগতে পারে, বাট জেনারেলি ক্লাসগুলো এরকমই হবে। আমাদের প্রায় 1 ঘন্টা 50 মিনিট ধরে আমি সলিড পড়ায় যাচ্ছি, গল্প টল্প ছাড়া। ইট ওয়াজ আ টাফ থিং, বাট আশা করি আপনাদের সবাই এনজয় করেছেন। আমি প্রতিটা ক্লাস এভাবেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যে সকল ক্লাসে আমার কাছে মনে হবে যে এক্সট্রা কন্টেন্ট দরকার, আমি সেটা লাগলে আপনাকে রেকর্ড দিব, কোনো সমস্যা নেই, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আপনারা যেন হচ্ছে যে ফুললি প্রিপেয়ার্ড থাকেন। নরডেম হলিক্রসে হবে কি হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি না আপনাকে। আমি আশা রাখি প্রতিবারে আমার থেকে ভালো পরিমাণ স্টুডেন্ট চান্স পায়, এবারও পাবে। বাট আমি যেটা জানি সেটা হচ্ছে যে আমি অ্যাটলিস্ট আপনার ফাউন্ডেশনটা ক্লিয়ার করে দিব। এটা ক্লিয়ার থাকলে আপনি তারপরে যে কোনো কিছু করতে পারবেন। তো যাদের এখনো কোর্সে এনরোল করেন নাই, কোর্সে এনরোল করার জন্য আপনারা এখনো প্রায় 54 জন আছেন লাইভে, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের হচ্ছে যে এই লাইভেরও ইয়াতে দেওয়া আছে 81836, এটা আজমিরার নাম্বার। ওকে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবা, কল দিও না কাইন্ডলি, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভালো হবে। আর আমাদের কলেজ অ্যাডমিশনের গাইড বইটা যদি নিতে চাও এখানেই হচ্ছে নক দিবা, তাহলেই পেয়ে যাবে। আর আশা করি রকমারিতেও আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে।